রাজধানীর বিখ্যাত যোদ্ধা গ্রাম থেকে তুলে নিয়ে আসে তার সবচেয়ে বড় শত্রুর বোনকে। কিন্তু সেই মেয়েটি ছিল একদম বোকা। জেনারেলের বাড়ির আদব কায়দার সাথে সে ছিল একদম অজানা। এই নতুন পরিবেশে এসে সে কি সার্ভাইভ করতে পারবে? জেনারেলের সাথে তার কেমন সম্পর্ক হবে সেই নিয়ে আজকের একটা মজাদার হিস্টোরিক্যাল ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা প্রাচীনকালেই চায়নার একটি গ্রাম দেখতে পাই এবং সেখানে আমরা আমাদের প্রধান চরিত্র উইলোকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে উইলোর বাড়িতে তার কিছু প্রতিবেশীরা এসে তার হাঁস মুরগি চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। এবার উইলো তো সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে এবং তাদের সাথে ঝগড়া করতে শুরু করে। উইলো বলে যে তোমরা আগের সপ্তাহে আমার গরুটাও নিয়ে গিয়ে বেচে দিয়েছিলে, আর এবার তোমরা আবার হাঁস মুরগি চুরি করতে চাইছো। আমার দাদা ফিরে এলে কিন্তু তোমাদের কাউকে ছাড়বে না। এবার সেই প্রতিবেশীর ছেলে বলে ওঠে যে তোমার দাদা ব্রুস কতদিন হলো রাজধানীতে গেছে। এত বছর ও একবারের জন্যও গ্রামে ফেরেনি, আর তুমি খালি সবাইকে তোমার দাদার ভয় দেখাচ্ছ। আমরা কেউ তোমার দাদার ব্যাপারে কেয়ার করি না। এবার এই নিয়ে তালাতু উইলোকে নানা রকম কথা বলতে থাকে। উইলো বলে যে আমার দাদা আমাকে বলেছে যে আমার দাদা ফিরে এসে আমাকে রাজধানীতে নিয়ে যাবে। তোমরা আমার হাঁস মুরগি আমাকে ফিরিয়ে দাও। এবার লোকগুলি তো তাকে ঠেলা মেরে ফেলে দেয় এবং বলে যে তুমি আর তোমার দাদা দুজনেই একটা আস্ত গাধা। এই বলে তারা সেখান থেকে চলে যাচ্ছিল এবং তখনই তো উইলো গিয়ে লোকটির হাতে কামড়ে দেয়। লোকটি তো বলে ওঠে যে তুমি আমাকে কামড়ালে, আজকে আমি তোমাকে প্রাণেই মেরে ফেলবো। এবং লোকটি উইলোকে ঠাস করে এক চড় মারতে যায়। কিন্তু তখনই সেখানে সৈন্যবাহিনী নিয়ে হাজির হয় রাজধানীর বিখ্যাত জেনারেল কলিন। এবার কলিন আসার সাথে সাথেই লোকগুলি হাঁস মুরগি নামিয়ে দেয় এবং সেই হাঁসটি তো কলিনের মাথার উপর দিয়ে উড়ে যায়। কলিন বলে যে এদেরকে এক্ষুনি এখান থেকে ধরে নিয়ে যাও। কলিন গিয়ে উইলোকে বলে যে তোমার দাদাকে নির্বাসনে পাঠানো হয়েছে। উইলো বলে যে কি, আমার দাদাকে নির্বাসনে পাঠানো হয়েছে? কিন্তু কেন? ও কি করার চেষ্টা করেছিল? এবং কলিন তখনই বলে যে ও জেনারেল কলিনকে মারার চেষ্টা করেছিল। এবার উইলো তো বলতে থাকে যে জেনারেল কলিন ও তো একটা বদমাইশ লোক, আমার দাদা অনেকবার ওর ব্যাপারে বলেছে। ওর মতো অর্থলোভী ক্ষমতালোভীকে মেরে ফেলাই তো ভালো। কিন্তু তুমি কে? তুমি এত হ্যান্ডসাম একটা ছেলে, আমার দাদা তোমাকে এখানে পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। নিশ্চয়ই তুমি আমার দাদার বেস্ট ফ্রেন্ড, তাই না? এবং তখন কলিন বলে যে না, আমি হচ্ছি জেনারেল কলিন। আর এই কথা শুনে উইলো তো প্রচন্ড ভয় পেয়ে যায় যে এতক্ষণ সে যার নামে এত নিন্দা করছিল সে তার সামনেই দাঁড়িয়ে। উইলো বলে যে না, এটা হতেই পারে না। আমার দাদা তো বলেছিল যে জেনারেল কলিনকে খুবই ভয়ানক দেখতে, কিন্তু তোমাকে তো একদমই ভয়ানক দেখতে না। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে উইলোর দাদা ব্রুস কলিনকে হত্যা করার চেষ্টা করেছিল। ব্রুস বলে যে আমি যদি তোমাকে মারতে নাও পারি, আমি মরে গিয়ে ভূত হয়ে তোমার পিছু সারা জীবন নেব। এবার কলিনের সৈন্যরা তো ততক্ষণে ব্রুসকে ধরে ফেলেছিল এবং কলিন তখনই বলে যে ব্রুসকে প্রাণে মারার শাস্তি দেব না, কারণ ও তো বলেছে যে মরে গিয়ে ভূত হয়ে আমায় সারা জীবন জ্বালাবে। তার চেয়ে ভালো যে ওকে নির্বাসিতই করে দেওয়া হোক। এবং তখন থেকেই উইলোর দাদা ব্রুসকে নির্বাসিত করা হয়। এবার উইলো তো ওদিকে চেঁচাতে থাকে যে আমাকে আমার দাদার কাছে নিয়ে চলো, তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাও? এবং কলিন বলে যে আমি তোমাকে একটা ব্রথেলে নিয়ে গিয়ে বেচে দিতে চাই। এবং এই বলে কলিন তো উইলোকে ধরে নিয়ে আসে। এবার উইলোকে যেখানে নিয়ে আসা হয়, উইলো দেখে যে এটা তো কোনো ব্রথেল না, সেটা তো বেশ সুন্দর একটা ম্যানশন। এবং উইলো বলে যে এটা তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এবং এখানে আমরা কলিনের সাথে তার একজন বিশ্বস্ত সঙ্গী গার্ড ইউজিনকেও দেখতে পাই। ইউজিন বলে যে এটা হচ্ছে মাস্টার কলিনের ম্যানশন। এবার উইলো তো বলে ওঠে যে তুমি আমাকে এখানে কেন এনেছো কলিন? তুমি কি আমাকে বিয়ে করতে চাও? এবং ইউজিন তখনই বলে যে উইলো, তুমি মাস্টারের একজন বন্দিনী, আর মাস্টারের এত এত টাইটেল আছে। সে সবচেয়ে বিখ্যাত জেনারেল, সে গুয়াংলিং এর চ্যান্সেলর, সে ওয়ানের মার্কুইস, এমনকি রাজকুমারকেও সে শিক্ষা দিয়েছে। আর তুমি তাকে কিনা নাম ধরে ডাকছো? এবার উইলো তো মাথা নাড়িয়ে বলে যে বাপরে বাপ, আমার মেমোরি এত ভালো না, আমি এসব কিছু মনে রাখতে পারবো না। কিন্তু কলিন, তুমি যেহেতু আমাকে তোমার বাড়িতে নিয়ে এসেছো, আমার খেয়ালও তোমাকেই রাখতে হবে। আমার এখন স্নান করতে ইচ্ছা করছে। এবং ইউজিন উইলোকে নিয়ে স্নান ঘরে যায়। এবার উইলো তো মজা করে স্নান করছিল এবং তার তো কোনো হুঁশই ছিল না যে তাকে এখানে বন্দিনী হিসেবে নিয়ে আসা হয়েছে। উইলো মনে মনে ভাবে যে বাহ, আমি এখন রাজধানীতে এসে গেছি, তার মানে এবার আমার মজার জীবন। এবং তখনই ইউজিন বলে যে কলিন তার সাথে দেখা করার জন্য তাকে ডেকে পাঠিয়েছে।
এবার উইলো তো কলিনের সাথে দেখা করতে যায়। কলিন বলে যে দেখো, তোমার দাদা একজন অত্যন্ত অসৎ ব্যক্তি ছিল এবং তাই জন্যই আমি তাকে নির্বাসিত করেছি। আমি এখানে তোমাকে ধরে এনেছি তোমার দাদাকে শিক্ষা দেওয়ার জন্য। তোমার দাদা যদি পালানোর চেষ্টা করে বা এদিক ওদিক কিছু করে তাহলে কিন্তু তার ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। তার জন্য তোমাকে টর্চার করা হবে। তুমি কি ভেবেছো তুমি এখানে মজা করতে এসেছো? তুমি কেবলমাত্র এই ম্যানশনের একজন বন্দিনী। আর তোমার দাদা যদি ভালোভাবে থাকে তাহলে তোমারও ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তোমার গায়ে হাতও দেব না। এবার উইলও তো তখনই বলে যে ঠিক আছে, আমি তাহলে ঘুমোতে যাই। কলিন বলে যে যাও। এবং উইলও তখনই কলিনের হাত ধরে বলে যে তুমি কি আমার সাথে ঘুমোবে? আসলে উইলও মনে মনে ভাবছিল যে যদি আমি কলিনকে পটাতে পারি তাহলে হয়তো ও আমার দাদাকে ছেড়ে দেবে। এবার এই কথা শুনে কলিন তো প্রচন্ড রেগে যায় এবং উইলোকে ধাক্কা মেরে তার ঘর থেকে বার করে দেয়। কিন্তু কলিন যখন উইলোকে বার করছিল, উইলোর জামার একটি টুকরো কলিনের হাতে জড়িয়ে যায়। ফলে উইলোর জামা খানিকটা ছিঁড়ে যায়। উইলো বলে যে তুমি এটা কি করলে? আমি তো দুটো জামাই এনেছি, তার মধ্যে একটা যদি ছিঁড়ে যায় আমি এরপর কি পরবো? এবার ততক্ষণে তো সেখানে অপর একটি কর্মচারী এসে গেছিল এবং সে এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে যায় যে এটা কি হচ্ছে। এবং সেই কর্মচারীটি আসলে কলিনেরই দাইমা ছিল। কর্মচারীটি বলে যে কলিন, তোমার দাদি কালকে তোমার জন্য একটা ব্যাঙ্কুয়েটের অ্যারেঞ্জমেন্ট করেছে। উনি চান যে ওখান থেকে তুমি একজন উপযুক্ত স্ত্রী বেছে নাও। কলিন তো বলে ওঠে যে এখন আমার বিয়ে টিয়ে করার কোনো শখ নেই, তাই দাদিকে বারণ করো এইসব না করতে। আমার পিছনে না লেগে থেকে দাদিকে ধর্মে কর্মে মন দিতে বলো, তাহলে ওনার কাজে আসবে। এবার দাইমাটি তো বলে ওঠে যে কলিন, উনি তো তোমার ভালোর জন্যই করছেন। এবার তখনই দাইমা খেয়াল করে যে সেখানে উইলও বসে রয়েছে এবং দাইমা জিজ্ঞাসা করে যে কিন্তু এই মেয়েটাকে, একে তুমি কোথা থেকে ধরে আনলে? এবার উইলো তো সঙ্গে সঙ্গে উঠে গিয়ে কলিনকে জড়িয়ে ধরে এবং বলে যে আমি হচ্ছি উইলো, আমি আসলে কলিনেরই গার্লফ্রেন্ড। এবার এই দৃশ্য দেখে দাইমা তো অবাক হয়ে যায় এবং বেশ খুশি হয়, কারণ কলিন যে কিনা কোনো মেয়েকে পাত্তাই দিত না শেষ অবধি তার জীবনে কেউ তো এসেছে। এবার ইউজিন তো সঙ্গে সঙ্গে সেখানে আসে এবং উইলোকে সেখান থেকে নিয়ে ঘরে বন্ধ করে দেয়। ইউজিন বলে যে উইলো, তুমি ভুলে যেও না যে তুমি একজন ক্রিমিনালের বোন, সুতরাং এইসব করা তোমাকে সাজে না। এবার আমরা দেখতে পাই যে উইলো তো রাতের বেলা তার ঘরে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে মাঝরাতে তার ঘুম ভেঙে যায়, কারণ তার সারা ঘরে আগুন লেগে গেছিল। এবার উইলো তো চেঁচাতে থাকে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবং কর্মচারীরা জল নিয়ে ছুটেও আসে, কিন্তু সেখানে এমনই ভয়ানক আগুন লেগেছিল যে কারোর ভিতরে ঢোকার সাহস হচ্ছিল না। এবার ততক্ষণে সেখানে কলিনও এসে গেছিল। এবার কলিন যেই জানতে পারে যে ভেতরে উইলো আছে, কলিন তো সেই আগুনের মধ্যে ছুটে যায় এবং কলিন তার নিজের রোবটা খুলে উইলোর গায়ে দিয়ে দেয়। কলিন উইলোকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং সেখানে থাকা অন্যান্য কর্মচারীদের বলে যে সবাই পিছন ফেরো, কেউ এদিকে তাকাবে না, কারণ উইলো তো তখন রাতের পোশাকে ছিল। এবং কলিন উইলোকে সেখান থেকে রেস্কিউ করে ঘরে নিয়ে আসে এবং তখনই একজন কর্মচারী খবর দেয় যে এই আগুনটা উইলোর দাদা ব্রুসেরই লোকেরা লাগিয়েছে। উইলোর তো এইসব দিকে একদমই নজর ছিল না এবং সে কলিনকে বলে যে কলিন, এই আগুন লাগার ফলে আমার জামা কাপড় যা এনেছিলাম সব তো জ্বলে পুড়ে গেল। কালকে তুমি আমাকে একটু নতুন কাপড় বা ফ্যাব্রিক দিতে পারবে? তাহলে আমি দুটো নতুন জামা বানাবো। এবং কলিন তখনই উইলোকে বলে যে আগুন লাগার পরেও তুমি বেরোচ্ছিলে না কেন? তুমি কি ভাবছিলে রাতের পোশাকে বেরোলে তোমার সম্মান চলে যাবে? মনে রাখবে সব সময়, জীবন কিন্তু সম্মানের চেয়ে অনেক বেশি বড়। তোমার প্রাণ থাকলে তুমি সবকিছু করতে পারবে। আর সেই নিয়ে যদি তোমার উপর কেউ হাসাহাসি করে বা বুলি করে তাহলে তাদেরকে সঠিক শিক্ষা দেবে। এবার উইলো তো বলে ওঠে যে আমি আবার কি শিক্ষা দেব? যতদিন আমি গ্রামে ছিলাম সেখানে তো সবাই আমাকেই বুলি করতো। লোকজনেরা এসে আমার হাঁস মুরগি চুরি করে নিয়ে চলে যেত। এমনকি আমি যদি সবজিও উগাতাম সেগুলোও সবকিছু চুরি করে নিত। ওখানে একা একা আমাকে এত বছর থাকতে হয়েছে। আমি আর কাকে শিক্ষা দেব বলো? এবার ততক্ষণে তো সেখানে ইউজিনও চলে আসে এবং ইউজিন কলিনকে বলে যে মাস্টার, আমায় ক্ষমা করবেন যে আমি উইলোর দিকে নজর দিতে পারিনি। আমার জন্যই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। কলিন ইউজিনকে বলে যে ইউজিন, তোমার কি ঠান্ডা লাগছে? এবার ইউজিন তো বলে যে না, আমার ঠান্ডা লাগছে না। এবং কলিন বলে যে তাহলে তোমার কোটটা খুলে উইলোকে দাও। এবং কলিন ইউজিনের কোটটা উইলোকে পরিয়ে দেয় এবং বলে যে কালকে গিয়ে তোমরা দুজনেই নতুন কিছু পোশাক কিনে নিও। এবার তখনই তো আবারও সেই দাইমাটি ফিরে আসে এবং বলে যে কলিন,
তোমার মা সবসময় তোমাকে নিয়ে চিন্তা করে যে তুমি ভবিষ্যতে কি করবে। তোমার দাদিও তোমাকে কালকে ব্যাংকুয়েটে আসতেই বলেছে। আর তুমি তোমার সাথে এই সুন্দরী মেয়েটিকেও আনতে পারো। ফলে কলিন তো পরের দিন সকালে উইলোকে নিয়ে তার মায়ের সাথে দেখা করতে যায় এবং উইলোকে দেখে কলিনের মা তো বেশ খুশি হয়। উইলো তো কলিনের মাকে মা বলেই সম্বোধন করে এবং কলিন সঙ্গে সঙ্গে বলে যে, "এই, তোমার মা নাকি ম্যাডাম বলো।" এবং সেখানে আমরা কলিনের বোন আরিয়াকেও দেখতে পাই। আরিয়া তো উইলোকে দেখেই বলে ওঠে যে এই কেমন মেয়ে, ওর কি কোনো ম্যানার্স নেই? বড়দের কিভাবে সম্বোধন করতে হয় সেটা কি ও জানে না? এবং উইলো সঙ্গে সঙ্গে বসে পড়ে বলে যে, "সরি, আমাকে ক্ষমা করবেন। আসলে ছোটবেলাতেই আমার মা মারা গেছিল। আমি তো একা একাই মানুষ হয়েছি। তাই জন্য আমাকে ম্যানার্স শেখানোর কেউ ছিলই না।" এবার কলিনের মা তো খুবই ভালো ছিল এবং সে উইলোকে তুলে বলে যে, "কোনো ব্যাপার না। তুমি একটা ছোট্ট মেয়ে, একা একা গ্রামে মানুষ হয়েছো, তুমি কি করেই বা এই সবকিছু জানবে?" এবার ওদিকে কলিন তো তার দাদির সাথে দেখা করতে চলে যায় এবং সে উইলোকে তার মায়ের সাথেই থাকতে বলে। এবার তখনই তো আরিয়া খুবই এক্সাইটেড হয়ে উইলোকে বলে যে, "উইলো, তুমি আমাদের বাগানটা দেখতে যাবে?" এবং উইলো আরিয়ার সাথে তাদের বাগান দেখতে যায়। এবার তাদের বিশাল বড় বাগানে আমরা আরিয়ার আরো কিছু বান্ধবীদেরও দেখতে পাই। আরিয়ার বান্ধবীরা বলে যে, "আরিয়া, এই মেয়েটা আবার তোমার সাথে কে?" এবং আরিয়া বলে যে, "এটা তো ব্রুসের বোন উইলো।" এবার সবাই তো বলে ওঠে যে, ব্রুস তো কলিনকে মারতে চেয়েছিল। তাহলে ওর বোন এখানে কি করছে? আর ওর তো সাহস হয় কি করে যে ও এখানে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে? উইলো বলে যে, "আমাকে তো কলিনই এখানে নিয়ে এসেছে। আর তাছাড়া এই বাড়িতে তো কোনো শ্রাদ্ধ হচ্ছে না যে আমি কান্না করব। তা হাসবো না কেন বলো?" এবার আরিয়া তো এই কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং বলে যে, "চুপ করো। আমার দাদা আমার দাদাকে মারার চেষ্টা করেছিল। তার শাস্তি তো ও পাচ্ছেই।" এবার তার বাকি বান্ধবীরাও তো বলতে থাকে যে কিভাবে ব্রুসকে অত্যাচার করে মারা উচিত এবং তার সাথে কি কি করা উচিত, এরকম নানা রকম কথা। একজন তো বলে ওঠে যে, "তুমি তো গ্রাম থেকে এসেছো, তা গ্রামে তুমি কিভাবে সময় কাটাও? তুমি কি জিথার বাজাও নাকি তুমি বই পড়ে সময় কাটাও?" এবং তখনই উইলো বলে যে, "কেন, আমি হাঁস মুরগি পালন করি, এমনকি আমি তো মাছ ধরতেও জানি।" এবং তার এই কথা শুনে আরিয়ার বান্ধবীরা তো তাকে নিয়ে আরো হাসাহাসি করতে থাকে। উইলো বলে যে, "আরিয়া, তুমি আমাকে এখানে ডেকে এনেছো আর তোমার বান্ধবীরা আমাকে নিয়ে হাসাহাসি করছে, তুমি কিছু বলবে না?" আরিয়া বলে যে, "ঠিক করেছে, তোমার দাদা আমার দাদাকে মারতে চেয়েছিল আর তার শাস্তি তোমাকেও পেতে হবে।" এই বলে আরিয়া এবং তার বান্ধবীরা মিলে উইলোকে একটি ঘরে ঢুকিয়ে বন্ধ করে দেয়। এবার আরিয়া তো চেঁচাতে থাকে যে, "আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, দরজা খোলো।" কিন্তু তারা বাইরে থেকে দরজায় তালা দিয়ে দিয়েছিল। এবার তখনই আরিয়ার একটি বান্ধবী জয়ী বলে যে আজকে তো উইলো খতম হবে, কারণ জয়ী সেখানে তার পোষা একটি ভয়ঙ্কর কুকুর নিয়ে এসেছিল এবং সেই কুকুরটিকে উইলোর সেই বন্ধ ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। এবার উইলো তো প্রচন্ড ভয় পেয়ে চেঁচাতে থাকে যে, "আমাকে বাঁচাও, এই কুকুরটা আমাকে মেরে ফেলবে।" এবং বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়ী আর আরিয়া তখন সেই নিয়ে মজা করছিল। জয়ী বলে যে, "আমার কুকুরটা যে কি ভয়ঙ্কর তুমি তো জানো না, ও মাংস খেতে সবচেয়ে বেশি ভালোবাসে। আজকে তো উইলোর মাংস ওই খেয়ে নেবে। ওর একটা হাড্ডিও বেঁচে থাকবে না। ইভেন আজকে তো আমি আমার কুকুরটাকে লঙ্কাও খাইয়ে দিয়েছি। জানো না, লঙ্কা খেলে ও তো একদম পাগল হয়ে যায়। আগে একবার ভুল করে লঙ্কা খেয়ে ফেলেছিল। তখন তো আমাদের বাড়ির ৩ টে চাকরের হাত কামড়ে দিয়েছিল। এবার দেখো উইলোর কি হয়।" এবার এইসব নিয়ে আরিয়া এবং তার বান্ধবীরা তো বাইরে খুব মজা করছিল এবং ভিতরে উইলো প্রাণ ভয়ে চেঁচাচ্ছিল যে, "কলিন, আমাকে বাঁচাও, আমাকে এই কুকুরটা মেরে ফেলবে।" এবং তখনই সেখানে সেই দরজা ভেঙে কলিন চলে আসে। কলিন তো এসে এই কুকুরটাকে সেখান থেকে সরিয়ে দেয় এবং উইলোকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। উইলো তো ভ্যা ভ্যা করে কাঁদছিল যে, "কলিন, আমি তো ভেবেছি আমি মরেই যাব।" এবার অপরদিকে আমরা আরিয়া এবং তার বান্ধবীদের দেখতে পাই। তারা তো মনের সুখে গল্প করছিল যে কিভাবে এতক্ষণে কুকুরটা উইলোর হাড় মাংস চিবিয়ে খাচ্ছে। এবং তখনই সেখানে উইলোকে নিয়ে কলিন হাজির হয়। উইলো তো বলতে থাকে যে, "কলিন, ওরাই আমাকে জোর করে ওই ঘরে ঢুকিয়ে দিয়েছিল। ওরাই কুকুরটাকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিল।" এবার জয়ী তো তখনই বলে যে, "হ্যাঁ, আমি আমার কুকুরকে এখানে এনেছিলাম ঠিকই, কিন্তু আমি তো ওকে কারোর পিছনে লেলিয়ে দিইনি। নিশ্চয়ই উইলো ওর সাথে এমন কিছু করেছে যে ও রেগে গেছে।" আরিয়াও বলতে থাকে যে, "হ্যাঁ দাদা, ও ঠিকই বলেছে।
এবার সব বান্ধবীরাই তার কথায় সায় দেয় যে হ্যাঁ, আমরা তো বাগানেই ঘোরাঘুরি করছিলাম, আমরা কেউ দেখিনি যে ও কি করছে। তোর উইলো তো বলতে থাকে যে কলিন, আমি সত্যি বলছি যে আমি কিছু করিনি, ওরাই আমার পিছনে কুকুরটা লেলিয়েছিল। এবং কলিন তখনই বলে যে সেটা আমি খুব ভালো করেই জানি, না হলে ঘরের দরজা বাইরে থেকে কে বন্ধ করবে। এবং তখনই কলিন সেখানে তার সৈন্যদের ডাকে। এবার বাকিরা তো বুঝে যায় যে এবার তারা ফেঁসে গেছে। এবং সঙ্গে সঙ্গে জয়ী বলে যে আমাকে আরিয়াই এসব করতে বলেছিল, তাই জন্যই আমি এসব করেছি, না হলে আমি এসব করতাম না। এবার আরিয়া তো সঙ্গে সঙ্গে জয়ীকে ঠাস করে চড় মেরে বলে, যাই তুমি আমার নামে লাগাচ্ছ কেন? আমি তো কেবলমাত্র উইলোকে ভয় দেখাতে চেয়েছিলাম, তুমি ওকে মারার কথা বলেছ। কলিন বলে যে এখানে যারা যারা উপস্থিত আছে সবাইকে 50টা বেতের ঘা দেয়া হবে। আর আরিয়া, তুমি আজকে সারাদিন আমাদের প্রেয়ার রুমে নীলজাম হয়ে বসে থাকবে। এবার অন্যদিকে আমরা তো দেখতে পাই যে উইলোকে কলিন তার নিজের ঘরে আবার রেখে এসেছিল। উইলো বলে যে কলিন, আমি এখানে আসার পর থেকে ভালো মন্দ খেতে পাচ্ছি, ভালো করে ঘুমোতেও পাচ্ছি, আর তুমি আমাকে প্রোটেক্ট করার জন্যও আছো। আমি তো আর এখান থেকে ফিরে যেতেই চাই না, আমি তোমার বন্দিনী হয়েই সারা জীবন থাকবো। কিন্তু আমি যে তোমাকে বলেছিলাম একটু ভালো ফ্যাব্রিক এনে দিতে, সেটা তুমি কবে এনে দেবে? কলিন তো বলে ওঠে যে তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি আমার বন্দিনী? এবং সে সেখান থেকে চলে যায়। এবং উইলোকে তো আবারও সেই ঘরে বন্ধ করে রাখা হয়। এবার আগামী দিন আমরা সেই সাম্রাজ্যের মহারাজের রাজসভা দৃশ্য দেখতে পাই। এবার মহারাজ তার রাজসভায় অনেক রকম পুরস্কারের আয়োজন করেন এবং তিনি জেনারেল কলিনকে বলেন যে কলিন, তুমি সবসময় যুদ্ধে প্রচন্ড সাহসিকতার পরিচয় দেখিয়েছো, এর মধ্যে থেকে কি উপহার তোমার পছন্দ তুমি বেছে নাও। এবং সেখানে একটি দামি ফ্যাব্রিক উপহার হিসেবে ছিল। কলিন সেটাই উপহার হিসেবে বেছে নেয়। এবং কলিনের এই চয়েস দেখে মহারাজও একটু অবাক হন যে কলিন হঠাৎ ফ্যাব্রিক কেন নেবে। এবার আমরা পরের দিনে দৃশ্য দেখতে পাই। উইলো তো তার ঘরের জানলা দিয়ে উঁকি মেরে বলে যে কলিন, তুমি যে বলেছিলে আমার জন্য ফ্যাব্রিক আনবে, সেটা কোথায়? এবং কলিন উইলোকে তার সুন্দর নতুন ফ্যাব্রিকগুলি দেখায়। উইলো তো জানলা দিয়েই টপকে বাইরে চলে আসে যে ও মা, আমার নতুন জামার কাপড় কি সুন্দর, সবগুলো কি আমার? এবং কলিন বলে যে হ্যাঁ হ্যাঁ, সবগুলোই তোমার। অপরদিকে আমরা কলিনের মাকে দেখতে পাই। কলিনের মা আরিয়াকে বলে যে শুধু শুধু উইলোর পেছনে লেগো না, তুমি তো বুঝতেই পারছো যে তোমার দাদা ওকে ভালোবাসে। এবার তখনই তো সেখানে কলিন আসে। এবার কলিনকে দেখে বলে যে দাদা, তুমি উইলোকে এখানে আনলে না? কলিন বলে যে শুধু শুধু তোমাকে ভালো সাজার নাটক করতে হবে না, আমি খুব ভালো করেই জানি যে তুমি আগের দিন উইলোকে বুলি করছিলে, ওকে আর এরকম করবে না। এবার আরিয়া তো বলে ওঠে যে কিন্তু দাদা, তুমি একটা বন্দিনীর হয়ে কথা বলছো আর আমি তোমার নিজের বোন, তুমি নিজের বোনের হয়ে কথা বলছো না। এবং তখনই কলিন বলে যে আমার নিজের বোন? আমার যতদূর মনে পড়ছে আমার তো কোনো বোন নেই। এবং তখনই আমরা কলিনের ছোটবেলার কিছু দৃশ্য ফ্ল্যাশব্যাকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে কলিনকে যখন তার অন্যান্য কাজিনরা বুলি করতো, তখন আরিয়াও তাদের সাথে যোগ দিত। কলিন আরিয়াকে বলতো যে আরিয়া, আমি তো তোমার ভাই, তুমি কি করে ওদের সাথে মিলিত হয়ে আমাকে বুলি করছো? এবং আরিয়া তখন তার দাদাকে বলেছিল যে আমার কোনো দাদা নেই, আমি তোমার বোন না। এবং সেই কথা কলিনের আজ অব্দিও মনে ছিল। এবার আরিয়া তো বলে ওঠে যে দাদা, আমি তখন ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না। এবার কলিনের মা তো তখনই বলে যে কলিন, তুমি উইলোর ব্যাপারে এত চিন্তিত, তুমি কি ওকে পছন্দ করো? এবার কলিন তো ভীষণ এম্বারেসড হয়ে গিয়ে বলে যে না না মা, আসলে ও তো ব্রুসের বোন, এবং ব্রুসকে যদি হাতে রাখতে চাই তাহলে উইলোকেও হাতে রাখতে হবে, সেই হিসেবেই আমি ওকে বন্দি বানিয়ে রেখেছি। এবার কলিনের মা তো বলে যে দেখো, তুমি যদি সারাদিন ওকে ঘরের মধ্যে বন্ধ করে রাখো, মেয়েটা তো অসুস্থ হয়ে যাবে। এমনিও মেয়েটা গ্রাম থেকে এসেছে, ভালো করে খাওয়া দাওয়া ওখানে পেতো না। তুমি এক কাজ করো, তুমি বরং ওকে আমার সাথে পাঠিয়ে দাও, ও আমার সাথে থাকলে ভালো থাকবে। এবং কলিন বলে যে ঠিক আছে। এবার কলিন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরিয়া তো বলে ওঠে যে মা, তুমি ওকে কেন আমাদের সাথে থাকার কথা বললে? আমার ওকে একদম পছন্দ না। কলিনের মা বলে যে এরম করছো কেন? কলিন কি আজ অব্দি কোনো মেয়েকে পছন্দ করেছে? এই প্রথম ও একটা মেয়েকে পছন্দ করে। তুমি শুধু শুধু কলিনকে চটিও না, ওই মেয়ের জন্য তুমি তোমার দাদার সাথে সম্পর্ক খারাপ করো না। এবার অপরদিকে আমরা উইলো এবং ইউজিনকে দেখতে পাই। উইলো তো তার নতুন পাওয়া কাপড়ের ওপর এমব্রয়ডারি করছিল এবং ইউজিন সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। উইলো বুঝতে পারে যে ইউজিনেরও এগুলো খুব পছন্দ এবং উইলো বলে যে ইউজিন, আমি তোমাকে আমার এই কাপড়ের অর্ধেক ভাগ দেব, সেটা দিয়ে তোমারও 2 সেট ড্রেস হয়ে যাবে। আচ্ছা,
তুমি আমাকে একটা ইনফরমেশন দিতে পারবে? আমার দাদা ঠিক কি করেছিল বলো তো? এবং ইউজিন তো বলে যে না, না, আমি সেই বিষয়ে কিছু বলতে পারবো না। এবার ততক্ষণে সেখানে আরিয়াও চলে আসে। আরিয়া বলে যে আমি তোমাকে এখান থেকে আমাদের ম্যানশনে নিয়ে যেতে এসেছি। এবার উইলো তো বলে ওঠে যে না, আমি তোমার সাথে যাব না। তুমি আমাকে খুব বুলি করো। এবং তখনই কলিন এসে উইলোকে ডাক দেয়। কলিন বলে যে আমি কিছুদিনের জন্য জিজুতে যাচ্ছি। তুমি ততদিন আমার মায়ের সাথে থাকবে? এবং উইলো বলে যে হ্যাঁ, হ্যাঁ, আমি নিশ্চয়ই তোমার মায়ের সাথে থাকবো। কিন্তু তোমার বোন, ও আমাকে বুলি করবে না তো? ও আমাকে পেটাবে না তো? এবং কলিন তো উইলোর গাল টিপে দিয়ে বলে যে না, না, তেমন কিছুই হবে না। এবার অপরদিকে আমরা কলিনের দাদিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে একজন দাসী এসে কলিনের দাদিকে উইলোর ব্যাপারে খবর দেয়। কলিনের দাদি বলে যে বাবা, যে কলিন এতদিন কোনো মেয়েকে পছন্দই করতো না, সে এখন একটা মেয়ের প্রেমে পাগল। আমিও দেখতে চাই যে কেমন মেয়েকেও পছন্দ করেছে। এবার উইলো তো কলিনের মায়ের সাথে দাদির ঘরে আসে। এবার উইলো তো সত্যি করে জানতো না যে কেমন করে কাউকে গ্রিট করতে হয় বা সম্বোধন করতে হয়। তাই প্রথমেই সে একটু ভড়কে যায় এবং দাদি তাকে দেখেই প্রচন্ড রেগে ওঠে যে হ্যাঁ, তুমি একটা গ্রামের গাইয়া মেয়ে, কোনো নিয়ম কানুন জানো না। তোমার মতো একটা মেয়ের মধ্যে কলিন এমন কি দেখলো? কলিনের মা দাদিকে বলে যে আসলেও তো এইমাত্র গ্রাম থেকে এসেছে, আমি ওকে আস্তে আস্তে সব কিছু শিখিয়ে দেব। এবার দাদি তো বলতে থাকে যে ওর মতো একটা মেয়ে কি আদেও শিখতে পারবে? এবং উইলো বলে ওঠে যে দাদি, আমি নিশ্চয়ই পারবো, আমি সব কিছু শিখে নেব। এবং উইলোর এই কথায় দাদি আরো চটে যায়। দাদি বলতে থাকে যে তোমার এত সাহস হয় কি করে, বড়দের মাঝখানে কথা বলছো, তোমার কি কোনো ম্যানার্স নেই? এবার উইলো তো বলে যে কিন্তু দাদি, আমি না বললে তুমি বুঝতে কি করে? এবার দাদি তো বলে ওঠে যে তোমাকে তো উচিত শিক্ষা দিতে হবে। এবং দাদি তার দাসীকে বলে যে যাও, উইলোকে গিয়ে ঠাস করে এক চড় মারো। এবার দাসীটি যখনই উইলোকে মারতে যায়, ইউজিন এসে দাসীটিকে এক লাথি মেরে ফেলে দেয়। ইউজিন বলে যে মাস্টার কলিন আমাকে বলেছে উইলোর খেয়াল রাখতে, সুতরাং ওর কিছু আমি হতে দেব না। এবার দাদি তো আরো চটে যায় এবং বলে যে আমি তোমাদের দুজনকেই ছাড়বো না। এবার কলিনের মা তো ততক্ষণে হাঁটু গেড়ে এবং বলে যে মা, ইউজিন কলিনের নিজস্ব বডিগার্ড, তুমি ওকে কিছু বেশি বকাবকি করো না, তাহলে কিন্তু কলিন শুধু মুধু রাগ করবে। এবার দাদি তো রেগে গিয়ে বলে যে এই সবের মধ্যে আমি থাকতেই চাই না, তাড়াতাড়ি আমাকে দুপুরের খাবার সার্ভ করো। এবার আমরা দেখতে পাই যে দুপুরে খাবারের টেবিলে তো কলিনের মা এবং উইলো ছিল। এবার উইলো যখনই একটা পদ খেতে যায়, সেটা একজন দাসী সরিয়ে নেয়। এবার উইলো তো উঠে গিয়ে সেই পদটা নিতে যাচ্ছিল এবং কলিনের মা বলে যে এটা করো না, এটা খাবার টেবিলে ভালো দেখায় না। উইলো বলে যে কিন্তু কেন, আমি তো ওটা খেতে যাচ্ছিলাম, আমাকে তো কলিনই শিখিয়েছে যে কেউ যদি তোমাকে তোমার খাওয়া থেকে আটকায় বা তোমার মুখের খাবার ছিনিয়ে নেয়, তাকে একদম মেরে দিতে। এবার দাদির মনে পড়ে যে সেও ছোটবেলায় কলিনকে শাস্তি দিত এবং কলিনকে না খেয়ে থাকার শাস্তি দিত। আর দাদি তো বলে যে আমি ছোটবেলায় কলিনকে না খেয়ে থাকার শাস্তি দিতাম ঠিকই, কিন্তু তার জন্য ও আমাকে মেরে ফেলার কথা বলবে, এটা আমি ভাবতে পারিনি। এবার কলিনের মা তো সঙ্গে সঙ্গে বলে ওঠে যে মা, আপনি এরকম ভাববেন না, আপনি ব্যাপারটা পার্সোনালি নেবেন না। এবং দাদি আরোই কলিনের মাকে বকাঝকা করতে থাকে যে তুমি তোমার ছেলেকে মানুষ করতে পারোনি, তোমার শিক্ষার জন্যই ওর এরকম একটা পয়জনাস মাইন্ড তৈরি হয়েছে। এবং দাদি তো আবার উইলোকেও বকাবকি করতে থাকে। এবার অপরদিকে আমরা দেখি কলিনকে, যে কিনা তখন জিজু প্রভিন্সে ছিল এবং তখনই তাকে একজন খবর দেয় যে তার বাড়িতে দাদি এবং তার মা উইলোর মধ্যে ঝগড়া লেগেছে। ফলে কলিন তো সঙ্গে সঙ্গে সেখান থেকে রওনা দিয়ে দেয়। এবার এদিকে আমরা উইলোকে দেখতে পাই। উইলো বলে যে দাদি, আমি তো কোনো মিথ্যে কথা বলিনি, কলিন সত্যিই আমাকে সেটা শিখিয়েছে। ও যখন ফিরে আসবে তুমি ওর থেকে যাচাই করে নিও। এবার দাদি তো রেগে মেগে বলতে থাকে যে সৈন্যরা, এক্ষুনি এদের দুজনকে লাথি মেরে বাড়ি থেকে বার করে দাও। এবং আমরা দেখতে পাই যে উইলো এবং ইউজিনকে বাড়ি থেকে বার করে দেয়া হয়। এবার উইলোর তো বাড়ি থেকে বার করে দেওয়াতেও কোনো দুঃখ ছিল না। উইলো বলে যে দেখো, এখনো তো দিনের বেলা আছে, চলো আমরা বরং মার্কেট এরিয়ায় একটু ঘুরে আসি। এবং মার্কেট এরিয়া এসে নানা রকম জিনিসপত্র দেখছিল এবং তার সব জিনিসই খুব ভালো লাগছিল, কিন্তু তার কাছে কেনাকাটি করার মতো 1 টাকাও ছিল না এবং ইউজিনের কাছেও কোনো টাকা ছিল না। ইউজিন বলে যে আমার তো সামনের মাসের মাইনে পেতে এখনো দেরি আছে, এখন আমাদের কাছে কোনো টাকা নেই, এসব আমরা কিনতে পারবো না। এবার উইলো তো বলে ওঠে যে ইউজিন, আমার ভীষণ খিদে পাচ্ছে, দুপুরেও তো ওখানে আমাকে কিছু খেতে দিল না, আর এখনো আমরা মার্কেট এরিয়ায় রয়েছি, এখানে তো কত রেস্টুরেন্ট, আমরা কি কোথাও একটু খেতে পারবো না?
এবং তখনই সে দেখে যে উল্টো দিক থেকে আরিয়া তার বান্ধবীদের সাথে আসছে। এবার উইলো তো আরিয়াকে বলে যে, "আরিয়া, আমার না খুব খিদে পাচ্ছে। তুমি একটু রেস্টুরেন্টের বিলটা দিয়ে দেবে?" আরিয়া তো চেঁচিয়ে ওঠে যে, "কি? আমি কেন দেব?" উইলো বলে যে, "পরে তোমার দাদার থেকে নিয়ে নিও।" এবং আরিয়া বলে যে, "তুমি একটা গোল্ড ডিগার। তুমি কি আমার দাদাকে তোমার মানিব্যাগ ভেবেছো?" এবার তখনই আরিয়ার একজন বান্ধবী এসে উইলোর গলা টিপে ধরে। সে বলে যে, "তোমার জন্য আগের দিন জয়ীকেও ভুগতে হয়েছে। আজকে তো কলিন এখানে নেই। আজকে তোমায় কে বাঁচাবে?" এবার ইউজিন তো সঙ্গে সঙ্গে সেই মেয়েটিকে একদম কাত করে দেয় এবং বলে যে, "আমি বাঁচাবো।" এবার উইলো তো বলে যে, "তুমি আমার সাথে যা করবে আমিও তোমার সাথে তাই করব।" এবং উইলো গিয়ে সেই মেয়েটির গলা টিপে দেয়। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে যে, "আমি তোমাকে জেলে পাঠাবো। তুমি আমাকে মাঝ রাস্তায় এইভাবে অপমান করলে তো?" এবং আমরা দেখতে পাই যে ততক্ষণে তো কলিনও এসে গেছিল। উইলো বলে যে, "কলিন, আমি তোমাকে কতদিন দেখিনি। আমি তো রোজ তোমার কথা ভাবি। তোমাকে একটু ভালো করে আগে দেখিনি, কেমন?" কলিন বলে যে, "মাঝ রাস্তায় কি ঝামেলা হচ্ছে? তোমাকে কি আবার কেউ জ্বালাতন করেছে?" এবং উইলো বলে যে, "ওই যে, ওই মেয়েটা বলছে ও আমাকে জেলে ভরে দেবে।" এবার ঝামেলাঝাটি বাড়ার আগেই আরিয়া তো তার বান্ধবীদের নিয়ে ওখান থেকে চলে যায়। কারণ আরিয়া জানতো যে তার দাদা তো তাদেরই শাস্তি দেবে। এবার কলিন উইলোকে জিজ্ঞাসা করে যে, "তোমার বাড়িতে কোনো সমস্যা হয়নি তো?" এবং উইলো বলে যে, "না, না, তোমার মা খুব ভালো।" কলিন আবার উইলোকে তার বাড়িতে ফিরিয়ে আনে। এবার বাড়িতে ফিরে ইউজিন তো কলিনকে বলে যে, "মাস্টার, আপনাকে উইলোর জন্য কিছু একটা করতে হবে। গ্রামে থাকাকালীনও ওকে সবাই বুলি করতো। আপনার বাড়িতে আসার পরও এখানেও সবাই ওকে বুলি করছে। এরম করলে কি করে হবে?" কলিন বলে যে, "ইউজিন, তোমাকে ওই বোকা মেয়েটা কত ঘুষ দিয়েছে বলো তো? ওর থেকে তুমিও নিশ্চয়ই এই ফ্যাব্রিক ঘুষ নিয়েছো, তাই জন্যই বলছো?" ইউজিন বলে যে, "না, না, তা না, বাট আমি সত্যি করেই বলছি।" এবার কলিন তাকে জিজ্ঞাসা করে যে, "আজকে কি হয়েছিল যে দাদি তোমাদের বাড়ি থেকে বার করে দিয়েছিল?" এবং ইউজিন জানায় যে দাদি আজকে খাবার নিয়ে আবার উইলোকে খোঁটা দিচ্ছিল এবং উইলোর মনে ছিল যে দাদি আপনাকে কিভাবে কষ্ট দিত, সেই নিয়েই উইলো আপনার জন্য স্ট্যান্ড নিয়েছে এবং উইলো তো দাদিকেও কথা শুনিয়ে দিয়েছে, তাই জন্যই দাদি উইলোকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। এবার কলিন তো এই কথা শুনে মনে মনে খুশি হয় যে উইলো তার হয়ে স্ট্যান্ড নিয়েছে। এবার রাতের বেলা কলিন নিজের ঘরে এসে দেখে যে উইলো সেখানে শুয়ে আছে। কলিন বলে যে, "তুমি আমার ঘরে কি করছো?" এবং উইলো বলে যে, "কেন? মা তো বলেইছে যে তোমার সাথে আমারই বিয়ে হবে, তাই জন্য আমি আগে থেকেই তোমার ঘরে এসে গেছি।" এবার কলিন তো এই কথা শুনে রেগে যায় যে, "তুমি কি আজে বাজে বলছো বলো তো?" উইলো বলে যে, "কেন? এত বড় বিছানা তো রয়েছে, আমি না হয় ভেতরে শুচ্ছি, তুমি নিচে শো।" এবারে বলে উইলো তো শুয়ে পড়ে এবং তখনই কলিন উইলোকে কিস করতে যায়, কিন্তু তার আগেই কলিন নিজেকে সামলে নেয় এবং সে মনে মনে ভাবে যে, "এটা আমি কি করছি? এটা করা আমার উচিত হবে না।" এবং এই বলে কলিন তো ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই কলিন আবার ফিরে আসে। কলিন উইলোকে বলে যে, "উইলো, তোমার জন্য একটা খবর আছে। তোমার দাদা বন্দি অবস্থা থেকে পালিয়েছে এবং সে এখন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জঙ্গলে নানা রকমের বিষাক্ত সাপ, নানা রকমের ভয়ঙ্কর পশুরাও রয়েছে। সুতরাং তোমার দাদার কি হবে সেটা বোঝা যাচ্ছে না।" এবার উইলো তো কাঁদতে থাকে যে, "এবার আমার কি হবে?" এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, উইলো তো প্রচন্ড কান্নাকাটি করছিল যে তার দাদা এবার মারাই যাবে, সে একা থাকবে এই পৃথিবীতে, তার পরিবার বলে আর কিছুই থাকবে না এবং তাকে যদি এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে তো তার আর যাওয়ার কোনো জায়গাই থাকবে না। এবং তখনই ইউজিন তাকে বলে যে, "কিন্তু উইলো, তুমি এক কাজ করতে পারো। তুমি যদি কলিনের সন্তানের মা হতে পারো তাহলে তোমাকে এই বাড়িতে রাখতে ওরা বাধ্য হবে।" এবার উইলো তো বলে যে, "হ্যাঁ, কিন্তু সেটা কি করে হব?" এবং ইউজিন কানে কানে উইলোকে সবকিছু শিখিয়ে দেয়। এবার আমরা কলিনের মিলিটারি ক্যাম্পের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেখানে গিয়ে উইলো হাজির হয়। কলিন বলে যে, "আমি তো মাত্র 2 দিন হলো এখানে এসেছি, তুমি এখনই এখানে কি করছো?" এবং উইলো বলে যে, "আমার ভীষণ ভয় লাগছে। আমাকে ইউজিন বলেছে যে সবসময় নাকি তোমার উপর অ্যাটাক হতে থাকে, তোমাকে কেউ মারার চেষ্টা করে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি তো পুরো একা হয়ে যাব, তখন কি হবে? তাই জন্য আমি এখানে চলে এসেছি।" এবং তখনই আমরা দেখতে পাই যে মিলিটারি ক্যাম্পে কিছু গুপ্তঘাতক কলিনের ওপর হামলা করতে যায়। কলিনকে বাঁচানোর জন্য উইলো তো তার সামনে চলে আসছিল, কিন্তু তখনই কলিন উইলোকে সামনে থেকে সরিয়ে দেয় এবং কলিন নিজে তার তীর ধনুক তুলে নেয়। কলিন তো একে একে সেই গুপ্তঘাতকদের হত্যা করতে থাকে, কিন্তু তাদের মধ্যে একজনের তীর সোজা এসে কলিনের বুকে লাগে
এবার কলিনের কাছে তো ওষুধ রাখাই ছিল এবং সে সঙ্গে সঙ্গে ওষুধটি খেয়ে নেয়, ফলে সে মারা যায় না। কিন্তু তার বুকে যে তীরটি লেগেছিল সেটা একটা বিষাক্ত তীর ছিল। এবার কলিনকে বাড়িতে নিয়ে আসা হয় এবং চিকিৎসক কলিনের সেই তীর লাগার জায়গাটি অপারেশন করে সেখানকার বিষাক্ত রক্ত বার করে দেন। চিকিৎসক বলেন যে এবার থেকে তোমাকে সাবধানে থাকতে হবে। এবার ওদিকে উইলো তো ভীষণই ভেঙে পড়েছিল যে কলিনের এটা কি হলো। এবার উইলো তো কলিনের লেফটেন্যান্ট ইভানকে জিজ্ঞাসা করে যে ইভান, কলিনের সাথে এটা কি হলো, কে ওর সাথে এমনটা করেছে, এবারও ঠিক হবে কি করে? ইভান বলে যে এটা তো কলিনের কাছে কিছুই না, তোমার দাদা ব্রুস এর থেকে বেশিবার কলিনের ওপর অ্যাটাক করার চেষ্টা করেছে এবং একবার সে তো এমন অ্যাটাক করেছিল যে কলিন প্রায় মারাই গেছিল, সে কোমাতে চলে গেছিল। সেখান থেকে কলিন যখন বেরিয়ে আসতে পেরেছে তাহলে এটার থেকেও কলিন বেরিয়ে আসতে পারবে। এবার উইলো তো কান্নাকাটি শুরু করে দেয় যে এটা কি হচ্ছে, আর আমার দাদা কেনই বা ওকে মারতে চাইতো। কলিন বলে যে আসলে তোমার দাদা ভীষণই ক্ষমতালোভী ছিল এবং তোমার দাদা আমার ক্ষমতাকে হিংসা করত, তাই জন্যই তোমার দাদা আমাকে মারতে চেয়ে। এবার উইলো তো কলিনের জন্য প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে এবং সে কলিনের মুখ হাত পা মুছিয়ে দিতে দিতে বলে যে কলিন, তোমার যেন কিছু না হয়, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এবার কলিন তো বলে ওঠে যে শোনো, এরপর থেকে যখনই কোনো বিপদ হবে তুমি কিন্তু আমার সামনে আসবে না। তোমাকে আমায় প্রোটেক্ট করতে কে বলেছে? আমি তোমার থেকে বড়, আমি তোমাকে প্রোটেক্ট করব। তুমি কি ভেবেছো তোমার দাদা আমাকে মারার চেষ্টা করেছে বলে তুমি নিজের প্রাণ দিয়ে আমাকে বাঁচিয়ে তার ক্ষতিপূরণ দেবে? এবার উইলো তো বলে যে তাহলে তুমি কি চাও যে আমি করি? এবং তখনই কলিন বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। এবার তখনই বাইরে থেকে কিছু আওয়াজ আসে এবং উইলো সেই কথাটা শুনতে পায় না। উইলো বলে যে হ্যাঁ, কি বললে? এবং কলিন তো মনে মনে ভাবে যে না না, এটা হতে পারে না, যে আমাকে মারতে চেয়েছে তার বোনকে আমি কি করে বিয়ে করতে পারি। এবং কলিন কথা ঘুরিয়ে বলে যে আর কখনো তুমি আমার থেকে কিন্তু পালানোর চেষ্টা করবে না। উইলো তো বলে ওঠে যে অবভিয়াসলি না, আমি পালাবো কেন? আমার তো মনে হচ্ছে আমি আমার বাড়িতেই আছি, এখানে আমি ভালো মন্দ খেতে পাচ্ছি, এখানে আমি তোমাকে পাচ্ছি, এরকম বন্দি হয়ে তো সবাই থাকতে চায়। এই বলে উইলো তো কলিনকে কিস করে দেয় এবং সেখান থেকে চলে যায়। এবং আমরা দেখতে পাই যে বাইরে থেকে দাঁড়িয়ে ইউজিন আর ইভান তো এই সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। এবার অন্যদিকে কলিনের ওপর যারা আক্রমণ করেছিল তাদেরকে তো বেঁধে রাখা হয়েছিল এবং তাদের দেখতে অনেক সাধারণ লোকেরা জড়ো হয়েছিল। তারা তো বলে ওঠে যে জেনারেল কলিন আমাদের দেশের গর্ব, এই লোকগুলো জেনারেল কলিনকে মারার চেষ্টা করেছে, এদেরকে তো এক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এবং সেখানে আমরা সাম্রাজ্যের দ্বিতীয় রাজকুমার ইউকিওকে দেখতে পাই, যে কিনা আর আগে ফুঁসছিল, কারণ ইউকিওই কলিনকে মারার জন্য এই লোকগুলি পাঠিয়েছিল। এবার অন্যদিকে আমরা ইউজিনকে দেখতে পাই যে কিনা তার তলোয়ার বিদ্যা প্র্যাকটিস করছিল এবং তখনই উইলো এসে বলে যে ইউজিন, তুমি আমাকে শেখাবে? এবার ইউজিন তো বলে যে তুমি কি করে শিখবে, তুমি এসব জানো নাকি? উইলো বলে যে না না, কলিনকে প্রোটেক্ট করার জন্য আমাকে এসব শিখতে হবে। ইউজিন বলে যে মাস্টার কলিনকে তুমি প্রোটেক্ট করবে? মাস্টার কলিন আমাদের সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত যোদ্ধা, তুমি তাকে কি প্রোটেক্ট করবে? এবার উইলও তো ইউজিনের হাত ধরে বলতে থাকে যে প্লিজ প্লিজ, আমাকে তুমি কিছু একটা অন্তত শিখিয়ে দাও। কিন্তু ইউজিন তো স্ট্রিক্টলি না করে দেয় যে না না, এসব শিখতে গেলে তোমারই লেগে যেতে পারে। এবার উইলও তো দেখে যে এখানে কিছু হবে না এবং তারপর সে লেফটেন্যান্ট ইভানের কাছে যায়। সে দেখে যে ইভান সেখানে তীরন্দাজি প্র্যাকটিস করছিল এবং উইলো তাকে বলে যে তুমি আমাকে শিখিয়ে দেবে প্লিজ, আমি তীরন্দাজি শিখতে চাই। এবার উইলও তো ইভানকে ধরে টানাটানি করতে থাকে যে আমাকে প্লিজ শিখিয়ে দাও। এবং তখনই সেখানে হাজির হয় রাজকুমারী ট্রিনিটি এবং তার সাথে আরিয়াও ছিল। ইউজেন রাজকুমারীকে দেখে বলে যে আপনি এখানে কি করছেন? রাজকুমারী ট্রিনিটি বলে যে আসলে আমি শুনলাম যে কিছু নতুন ঘোড়া এসেছে, আমি ঘোড়ায় চড়তে খুবই ভালোবাসি, তাই সেই ঘোড়াগুলিকেই দেখতে এসেছিলাম। এবার ট্রিনিটি তো তখনই উইলোকে দেখতে পায় এবং বলে যে এই মেয়েটাকে। আরিয়া বলে ওঠে যে রাজকুমারী, আমি তোমাকে বলেছিলাম না যার কথা, সেই ব্রুসের বোনই হচ্ছে এই উইলো। এবার রাজকুমারী তো মনে মনে ভাবে যে ও, তাহলে এটাই সেই উইলো যাকে কিনা কলিন এত পছন্দ করছে। রাজকুমারী বলে যে মেনে নিচ্ছি তুমি ব্রুসের বোন, কিন্তু তোমার মধ্যে তো দেখছি সভ্যতার কোনো চিহ্ন মাত্রও নেই। ব্রুস যাই হোক না কেন একজন সম্মানীয় ব্যক্তি ছিল, এই সাম্রাজ্যের একজন খুবই ভালো যোদ্ধা ছিল ব্রুস, কিন্তু তুমি তো দেখছি তার ধারে কাছেও যাও না। তুমি ওর বোন হয়ে ওর শত্রু কলিনের সাথে থাকছো, এরকম আবার কে করে? এবার উইলো তো বলে যে কেন থাকবো না, কলিন আমার ভীষণ ভালো দেখভাল করে। যখন আমি গ্রামে ছিলাম
তখন আমি মাত্র এক বেলা খেতে পারতাম। আর এখন আমি ৩ বেলা পেট ভরে খেতে পাই। তাহলে আমি কলিনের কাছে কেন থাকবো না? এবার রাজকুমারী তো বলে ওঠে যে, "সত্যিই তুমি একটা গাঁইয়া মেয়ে।" এই ধরনের নীচ কথাবার্তা কেউ বলে? আর তাছাড়া তুমি কলিনকে এখন ভালোবাসছো ওর চেহারা দেখে, ওর রূপ দেখে। কিছুদিন পর যখন সেসব থাকবে না, তখন কি তুমি ওকে আদৌ ভালোবাসবে? এবার উইলো তো বলে ওঠে যে, "নিঃসন্দেহে ওর চুল পেকে যাক, ওর চামড়া কুঁচকে যাক। আমি ওকে এখন যেমন ভালোবাসি, পরেও তেমন ভালোবাসবো।" এবার এইসব কথা শুনে রাজকুমারী তো রেগে যায় এবং সে উইলোকে ঠাস করে চড় মারতে চায়। এবার অপরদিকে আমরা যুবরাজ ম্যালকম এবং কলিনকে দেখতে পাই। ম্যালকম কলিনকে বলে যে, "তুমি কি বুঝতে পেরেছো যে তোমার উপর কারা হামলা করছিল?" এবং কলিন বলে যে, "আমি বুঝতে পারছি না, কিন্তু সব সূত্রই ব্রুসের দিকে ইশারা করছে। আর কিছুদিন আগেই ব্রুস বন্দি দশা থেকে পালিয়েছে। সুতরাং ও হতে পারে বা ওর পিছনে হয়তো কেউ একজন আছে।" ম্যালকম বলে যে, "তোমার কি মনে হয় ব্রুসকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে? ব্রুসকে সামনে রেখে পিছনে কেউ একজন এই ষড়যন্ত্র করছে?" এবং কলিন বলে যে, "আমার তো তাই মনে হয়।" এবার ততক্ষণে তো ইভান সেখানে এসে কলিনকে বলে যে, "মাস্টার, বাইরে রাজকুমারী এবং উইলোর মধ্যে বিশাল ঝামেলা লেগে গেছে। আপনি তাড়াতাড়ি আসুন।" এবার আমরা দেখতে পাই যে রাজকুমারী তো ওইদিকে চাবুক দিয়ে উইলোকে মারতে যাচ্ছিল। কিন্তু তখনই ইউজিন সামনে এসে সেই চাবুকের বাড়ি খেয়ে নেয়। উইলো বলে ওঠে যে, "তুমি ইউজিনকে কেন মারলে? ইউজিন আমার বান্ধবী। তুমি ওকে মেরে একদম ঠিক করোনি।" এবার রাজকুমারী তো বলতে থাকে যে, "আমি রাজকুমারী। আমি যা খুশি আমি তাই করব।" এবং সে তার চাবুক দিয়ে উইলোকে আবার মারতে চায়। কিন্তু উইলো তো টানাটানি করে সেই চাবুক নিয়ে নেয় এবং উল্টে রাজকুমারীকেই ২ ঘা লাগিয়ে দেয়। এবার ওদিকে ইউজিন তো বলে যে, "উইলো, তুমি রাজকুমারীকে এভাবে মেরো না। তাহলে কিন্তু তোমারই পরে ক্ষতি হতে পারে।" এবং ততক্ষণে সেখানে কলিন আর যুবরাজ ম্যালকম এসে গেছিল। এবার রাজকুমারী ট্রিনিটিও তো প্রথমবারের জন্য কলিনকে দেখে এবং ট্রিনিটি মনে মনে ভাবে যে, "বাবা, এটাই জেনারেল কলিন। আমি তো শুনেছিলাম যে তাকে নাকি খুবই বদখত দেখতে। তাকে এত সুন্দর দেখতে সেটা তো আমি জানতাম না।" এবার কলিন তো ছুটে এসে উইলোর কাছে গিয়ে বলে যে, "উইলো, তোমার কিছু হয়নি তো?" অপরদিকে ইউজিন তো মনে মনে হাসে যে, "বাহ! তাহলে আমার মাস্টার শেষ অবধি কোনো না কোনো মেয়ের প্রেমে তো পড়ল।" এবার রাজকুমার ম্যালকম জিজ্ঞাসা করে যে, "কি হয়েছে এখানে? কি নিয়ে ঝামেলা হচ্ছিল?" এবং আরিয়া তো মিথ্যে মিথ্যে করে অনেক কথা বলতে থাকে। আরিয়া বলে যে রাজকুমারী এখানে ঘোড়া চড়তে এসেছিল এবং উইলো রাজকুমারীকে বলে যে ঘোড়া চড়া শিখিয়ে দিতে। কিন্তু ঘোড়ার টেম্পারমেন্ট উইলো সহ্য করতে পারেনি। তাই জন্য সে নিজে নিজেই পড়ে গেছিল। কিন্তু তার জন্য উইলো রাজকুমারীকে দোষ দেয় এবং রাজকুমারীকে মারতে থাকে। এবার উইলো তো বলে যে, "কখনোই না, আমি এরকম কখনোই করিনি। ও ১ম এ আমাকে মারতে এসেছিল। এমনকি ও তো ইউজিনকেও চাবুকের ঘা দিয়েছে।" এবার ততক্ষণে সেখানে রাজকুমারীর যে সমস্ত দাসীরা ছিল তারা এসে রাজকুমারীর হয়ে সাক্ষী দিতে থাকে এবং কলিন তো বলে ওঠে যে, "তোমাদের মিথ্যে কথা বলার সাহস হয় কি করে?" এবং কলিন তার তলোয়ার বার করে সেই একজন দাসীর গলা চিরে দেয়। কলিন রাজকুমারীকে বলে যে, "তুমি রাজকুমারী হলেও আমার কাছের লোককে আঘাত দিতে পারো না।" এবার রাজকুমারী ট্রিনিটি বলে যে, "আমি হচ্ছি এখানকার রাজকুমারী। তুমি আমার সাথে এমন করে কথা বলতে পারো না।" রাজকুমারী মনে মনে ভাবে যে গাইয়া মেয়েটার জন্য কলিনের এত দরদ কিসের। এবং তখনই কলিন তার তরোয়াল দিয়ে একটা ঢিল ছিটকায় এবং সেটা রাজকুমারীর পায়ে লাগে। ফলে রাজকুমারী তো সঙ্গে সঙ্গে সেখানে নীল ডাউন হতে বাধ্য হয়। কলিন সঙ্গে সঙ্গে তার তরোয়াল রাজকুমারীর গলায় ধরে। কিন্তু তখন সেখানে যুবরাজ ম্যালকম ছিল। ম্যালকম বলে যে, "কলিন, এত বেশিও করো না।" এবং কলিন তার তরোয়াল সরিয়ে নেয়। রাজকুমারী বলে যে, "দাদা, দেখো না ও আমার সাথে কি করছে। ওদের দুজনেরই শাস্তি পাওয়া দরকার।" কিন্তু যুবরাজ ম্যালকম বলে যে, "শোনো ট্রিনিটি, তুমি রাজকুমারী হলেও কাউকে বুলি করা এটা কখনোই তোমায় সাজে না। তাই এক্ষুনি উইলোর কাছে ক্ষমা চাও।" এবং ট্রিনিটি তো উইলোর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় এবং সেই কারণে সে তো রেগে মেগে সেখান থেকে চলে যায়। উইলো তো যুবরাজকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য এবং যুবরাজও মনে মনে ভাবে যে সত্যি এটা একটু বোকা টাইপের ঠিকই, কিন্তু কলিন তো মনে হয় এই মেয়েটার প্রেমেই হাবুডুবু খাচ্ছে। এবার কলিন তো উইলোকে জিজ্ঞাসা করে যে, "তুমি এখানে কি করছিলে? তোমাকে না আমি বারণ করেছি এইসব জায়গায় আসবে না?" এবং উইলো বলে যে, "আমি তো তোমাকে প্রোটেক্ট করার জন্যই আর্চারি শিখতে এসেছিলাম।" এবার আমরা দেখতে পাই যে কলিন তো তখনই তার তীরন্দাজির নিশানা দেখায় এবং কলিন তো চোখ বেঁধেও দারুণ নিশানা লাগাতে পারতো। এমনকি যুবরাজও কলিনের প্রশংসা করে বলে যে, "আমিও তো এই সবকিছু কলিনের থেকেই শিখেছি।"
এবার ক্যাম্পের ভেতরে গিয়ে যুবরাজ কলিনকে বলে যে, কি ব্যাপার কলিন, তুমি তো দেখছি উইলোকে ইমপ্রেস করার জন্য অনেক কিছুই করছো। কলিন তো বলে যে, ইমপ্রেস? তা তুমি কোন চোখ দিয়ে সেটা দেখলে? এবং যুবরাজ বলে যে, কেন, আমি আমার দু চোখ দিয়েই সেটা দেখেছি। কলিন বলে যে, না না, আমি তো কেবলমাত্র ওকে দেখাচ্ছিলাম যে কি করে তীর ছুঁড়তে হয়। অপরদিকে রাজকুমারী ট্রিনিটি তো প্রচন্ড রেগে গেছিল। সে তো বাড়ি এসেই কাপ টাপ ভাঙা শুরু করে দেয়। ট্রিনিটি বলে যে ওই মেয়েটার জন্য আজকে আমাকে ঝুঁকতে হয়েছে, আমাকে অপমানিত হতে হয়েছে। একটা গ্রাম থেকে আসা মেয়ে আমাকে এভাবে অপমান করবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আজকে ওর জায়গায় আমার থাকা উচিত ছিল। এবং তখনই আরিয়া বলে ওঠে যে, রাজকুমারী, আপনি চিন্তা করবেন না, আসলে আপনি তো আমার ভাইয়ের যোগ্য। আমি যে করে হোক ওই মেয়েটাকে আমাদের বাড়ি থেকে তাড়াবো, যাতে আপনার সাথেই আমার দাদার বিয়ে হয়। এবার ওদিকে কলিন তো বাড়ি ফিরে আসে এবং উইলো তাকে জিজ্ঞেস করে যে কি হলো, যুবরাজ ম্যালকম এলো না? কলিন বলে যে, যুবরাজ ম্যালকম, তুমি তো তাকে মাত্র একবার দেখেছো। এবং উইলো বলে যে, তাতে কি, একবার দেখেও আমার ওনাকে খুবই ভালো মনে হয়েছে। কলিন বলে যে, ও, ওনাকে ভালো মনে হয়েছে, আর আমাকে তেমন মনে হয়েছে। এবং উইলো বলে যে, তোমাকে তো আমার সবচেয়ে ভালো মনে হয়েছে। এবার উইলো তো কলিনের সেই বুকের আঘাতের জায়গাটায় মলম লাগিয়ে দিচ্ছিল, এবং তখনই তারা ক্লোজ হয়ে পড়ে। এবং কলিন তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, এবং সে উইলোকে কিস করে। এবার পরক্ষণেই তো কলিন বলে যে, ঠিক আছে ঠিক আছে, আজ থেকে তুমি আমার ঘরেই থাকো, আমি না হয় পাশের ঘরে শিফট করে যাব। উইলো বলে যে, না না, তুমিও আমার সাথে থাকো, আমি তোমার সাথেই থাকতে চাই। কলিন বলে যে, ওরে বোকারাম, আগে আমাদের বিয়েটা হোক, তারপর তো আমরা একসাথে থাকতে পারবো। এবং উইলো বলে যে, বিয়ে? কলিন বলে যে, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি কিন্তু জোর করে তোমাকে বিয়ে করব। এবার উইলো তো বিয়ের কথা শুনে খুবই আনন্দিত হয়, এবং সে নাচতে নাচতে বলে যে, অবভিয়াসলি আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকেই বিয়ে করতে চাই। কলিন বলে যে, ঠিক আছে, তাহলে আমার গালে একটা কিসি দাও। এবং উইলো তাকে কিস করে। এবং আমরা দেখতে পাই যে এই সব দৃশ্য জানলা দিয়ে ইভান এবং ইউজিন দেখছিল। তারা তো বলতে থাকে যে, তার মানে কলিনকে যে মারতে এসেছিল তারই বোনকে কলিন বিয়ে করবে? তার মানে কলিনের হত্যাকারী ব্রুস কলিনের শালা হবে এরপর? এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে কলিন তো নিজেই এবার উইলোকে তীরন্দাজি শেখাচ্ছিল। এবং তখনই ইভান বলে যে কলিনকে তার দাদি ডেকে পাঠিয়েছে, এবং কলিন তো সেখানে চলে যায়। উইলো লক্ষ্য করে যে যাওয়ার সময় কলিনের যে শিলমোহরটা ছিল সেটা পড়ে গেছিল, তাই উইলো সেটা ফেরত দেওয়ার জন্য তার পিছু পিছু যায়। এবার কলিনকে তো দাদি ডেকে বলে যে, কি ব্যাপার, আমি শুনছি তুমি নাকি ওই মেয়েটাকে নিজের ঘরে রাখছো, তুমি কি ওই মেয়েটাকে বিয়ে করতে চাও নাকি? রাজকুমারী ট্রিনিটি তোমাকে বিয়ে করতে চায়, তাই রাজকুমারীর সাথেই তোমার বিয়ে হবে। কলিন তো বলে ওঠে যে, এই বিষয়ে আমি তোমাদের কোনো মতামতই শুনবো না। আরিয়াও মাঝখান থেকে বলে ওঠে যে, দাদা, বিয়েটা কিন্তু কোনো ছেলে খেলার বিষয় না, তাই এই ব্যাপারে বড়দের কথা তোমায় মানতেই হবে। কলিন বলে যে, দাদি, মা, তোমরা এতদিন আমাকে বিয়ের জন্য অনেক জোর দিচ্ছিলে, এখন যখন আমি কাউকে বিয়ে করতে চাইছি তোমরা বাধা দিচ্ছ কেন? এবার উইলও ততক্ষণে সেখানে চলে এসেছিল, এবং সে উকি মারতেই দেখে যে বড়রা আলোচনা করছে, তাই সে সেখানে লুকিয়ে পড়ে। কিন্তু দাদি তাকে দেখে নেয়, এবং দাদি বলে যে, তোমার এত সাহস, তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? উইলো বলে যে, না না, আমি তো খালি এই শিলমোহরটা ফেরত দিতে এসেছিলাম। কিন্তু দাদি তো তাকে নানা রকম বকাবকি করতে থাকে যে, তুমি কেবলমাত্র একটা গ্রামের মেয়ে, তোমার মধ্যে কোনো ম্যানার্স নেই, তুমি কোনো সভ্যতাই জানো না, আর তুমি এই বাড়ির বউ হবে। এবার দাদি তো রাগে ফুঁসছিল, এবং তখনই আরিয়া দাদির কাছে গিয়ে বলে যে, দাদি, কিছুদিনের জন্য কলিন তো জিনসু প্রদেশে যাচ্ছে, এই সময় আমরা উইলোকে দেখাবো যে আসলে আমরা কি জিনিস দিয়ে তৈরি, যাতে উইলো নিজেই এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তাহলে দাদাও আমাদের আর কিছু বলতে পারবে না, আর দাদার সাথে রাজকুমারীর বিয়েটাও আমরা সহজে দিতে পারবো। এবং দাদি তো আরিয়ার এই প্ল্যানে রাজি হয়। দাদি কলিনকে বলে যে, ঠিক আছে, আমরা উইলোকে মেনে নেব, কিন্তু তার জন্য আগে ওকে এই বাড়ির আদব কায়দা শিখতে হবে। ওর জন্য আমি একজন টিচার রাখবো, সে ওকে সমস্ত নিয়ম কানুন আচার ব্যবহার করার পদ্ধতি শেখাবে। দাদি বলে যে, আজকে দুপুরে আমি একজন টিচারকে তোমার কাছে পাঠিয়ে দেব, সেই তোমাকে সবকিছু শিখিয়ে দেবে। এই বলে দাদি তো সেখান থেকে চলে যায়। কলিন বলে যে, উইলো, আমি 15 দিনের জন্য চিনচুতে যাচ্ছি, ততদিন তুমি এখানে একা থাকবে। ইউজিন, তুমি কিন্তু উইলোকে দেখে দেখে রাখবে, উইলোর যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না।
এবং কলিন তো চিঞ্জুর দিকে রওনা দেয়। অপরদিকে আমরা উইলোর দাদা ব্রুসকে দেখতে পাই, যে কিনা সেই বন্দি দশা থেকে পালিয়ে ঘন জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে মেন রোডে আসতে পারে, এবং তার অবস্থা তো একদমই বাজে হয়ে গেছিল। ব্রুস বলে যে কলিন, আমি জানতে পেরেছি যে তুমি আমার বোনকে কিডন্যাপ করেছো। আমি কখনোই তোমাকে ছাড়বো না, আমি যে করে হোক উইলোকে বাঁচিয়ে আনবই। কারণ ব্রুস তো ভাবছিল যে কলিন নিশ্চয়ই উইলোর ওপর নানা রকম অত্যাচার করছে। এবার আমরা দেখতে পাই যে উইলোর কাছে দাদি একজন টিচার পাঠায়, যে কিনা উইলোকে সমস্ত রকমের আদব কায়দা শেখাবে। এবার টিচার তো এসেই বলে যে তোমার প্রথম লেসন হচ্ছে যে তুমি কিভাবে হাঁটবে সেটার উপর, এগুলো তোমাকে ভালো করে শিখতে হবে। এই বাড়িতে থাকতে গেলে এই বাড়ির সমস্ত আদব কায়দা তোমাকে জানতে হবে। এবার উইলো তো বলে ওঠে যে নিশ্চয়ই, আমি সব কিছু খুব ভালোভাবে শিখে নেব। এবং টিচার বলে যে তোমার এত সাহস, তুমি আবার কথার মাঝখানে কথা বলছো? তুমি জানো না যে কেউ কথা বললে কথা বলতে নেই? তোমাকে এক্ষুনি স্কেলের বাড়ি খেতে হবে, হাত পাতো। এবার তখনই তো ইউজিন বলে ওঠে যে একদমই না, তুমি ওর কিছু করলে সেই খবর কিন্তু সোজা কলিনের কাছে যাবে। এবার এই টিচারকে তো দাদি ইনস্ট্রাকশন দিয়েই দিয়েছিল যাতে সে উইলোকে জ্বালাতন করে মারে, যাতে উইলো এখান থেকে নিজেই পালিয়ে যায়। এবার টিচার বলে যে ঠিক আছে, আমি ওকে মারছি না। প্রথম লেসন হচ্ছে যে কিভাবে হাঁটবে। একটা মহিলা যখন হাঁটবে তখন সে যেন একবারে ৮ ফুটের বেশি পা না ফেলে, আর কোনোভাবেই সে যেন পড়ে না যায়। পড়ে যাওয়াটা কিন্তু ভীষণই লজ্জাকর একটা বিষয়। এবার উইলো তো বলে ওঠে যে আচ্ছা, কিন্তু ৮ ফুট মানে ঠিক কতটা? তাহলে আপনিই আমাকে একটু হেঁটে দেখান। এবার টিচার তো হেঁটে দেখায়, এবং উইলো সাইড থেকে দেখতে থাকে। টিচার বলে যে ভালো করে দেখেছো তো? উইলো বলে যে আপনি একটু তাড়াতাড়ি হাঁটছিলেন, আপনি আরেকবার আমাকে হেঁটে দেখান। এবং টিচার আবারও উইলোকে হেঁটে দেখায়। উইলো তো টিচারের সামনে এসে এসে তার পা কতটা পড়ছে সেটা দেখছিল। উইলো বলে যে আমি না মনে হয় স্পষ্ট দেখতে পাইনি, আমি এবার ওই সাইড থেকে দেখব, আপনি আরেকবার আমাকে হেঁটে দেখান। এবং উইলও তো এই করে টিচারের মাথা নষ্ট করে দিচ্ছিল। এবার টিচার যখন আবার হেঁটে দেখায়, উইলো তখনই ইউজিনকে ইশারা করে দেয়, এবং ইউজিন একটা ছোট্ট ঢিল মেরে টিচারকে ফেলে দেয়। উইলো বলে যে টিচার, আপনি তো এক্ষুনি বললেন যে পড়ে যাওয়াটা ভীষণই লজ্জাকর বিষয়, তাহলে আপনি পড়ে গেলেন কেন? এ মা, এবার কি হবে? টিচার তো বলে ওঠে যে হাঁটাহাঁটির লেসন শেষ হয়ে গেছে, এবার তোমাকে আমি সেকেন্ড লেসন দেব। সেকেন্ড লেসন হচ্ছে বড়দেরকে কিভাবে চা সার্ভ করতে হয়। তার জন্য প্রথমেই তোমাকে কিভাবে নীল ডাউন হতে হয়, কিভাবে বো করতে হয় সেটা শিখতে হবে। এবার উইলো তো বলে ওঠে যে আমি তো এসব কিছুই জানি না, তাহলে আপনি নীল ডাউন হয়ে দেখান যে কিভাবে করতে হয়। এবং সে টিচারের হাতেই এক কাপ ধরিয়ে দেয়, এবং নিজের চেয়ারে বসে বলে যে নিন এবার দেখান। এবং টিচার তো উইলোর সামনেই নীল ডাউন হয়ে বলে যে দেখো, এইভাবে তোমাকে সবকিছু স্ট্রেট রেখে করতে হবে। উইলো তো সঙ্গে সঙ্গে তার হাত থেকে চা নিয়ে খেয়ে নেয়, এবং বলে যে বাহ, খুব ভালো টি। এবার টিচার তো উঠে পড়ে এবং সে ভীষণ রেগে যায়। টিচার বলতে থাকে যে তুমি তো আমার কোনো কথাই শুনছো না, তোমার কি শেখার ইচ্ছা নেই? উইলো বলে যে কি বলছেন আপনি, আমি তো ভালো করেই শিখতে চাইছি, আপনিই তো বিরক্ত হয়ে যাচ্ছেন। এবং টিচার তো রেগে মেগে সেখান থেকে চলে যায়। টিচার তো গিয়ে দাদিকে বলে যে আমি ওই মেয়েকে শেখাতে পারবো না, আপনারা অন্য কোনো টিচার খুঁজে নিন। এবার দাদি তো প্রচন্ড রেগে যায় এবং ঠিক করে যে উইলোকে তো শাস্তি দিতেই হবে। এবার দাদি উইলোকে দেখে বলে যে আচ্ছা, তুমি নাকি এটিকেটের ক্লাস করছো, তাহলে আমি দেখবো যে তুমি কি শিখেছো। আজকের লাঞ্চ টেবিলেই বোঝা যাবে যে তুমি কতদূর কি শিখতে পেরেছো। এবার লাঞ্চ টেবিলে দাদি বলে যে আমাকে মিটবল সার্ভ করো, এবং উইলও তো গিয়ে সোজা সেই মিটবল দাদির মুখে ঢুকিয়ে দেয়। দাদি তো কাশতে কাশতে মরে যায়। সঙ্গে সঙ্গে কলিনের মা বলে যে উইলো, এমন ভাবে না, আমি তোমাকে দেখাচ্ছি কেমন করে সার্ভ করতে হয়। এবং কলিনের মা তো খুব সুন্দরভাবে বেছে দাদিকে খেতে দিচ্ছিল, কিন্তু দাদি তার হাত সরিয়ে দেয় এবং বলে যে তোমাকে কি করতে বলেছে, আমি কি তোমাকে করতে বলেছি এইসব? এবং দাদি তো কলিনের মায়ের সাথেও খুবই খারাপ আচরণ করছিল। তখনই উইলো বলে যে ইউজিন শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার যখন বিয়ে হবে ছেলের থেকে বেশি মেয়ের জন্ম দেবে। এবার ইউজিন তো বলে উঠে যে কিন্তু কেন? তখন উইলো বলে যে শোনো, তোমাকে আমাদের গ্রামের একটা গল্প বলি। আমাদের গ্রামে একটা বয়স্ক মহিলা ছিল, তার তো 7টা ছেলে ছিল, এবং সেই 7 ছেলের 7 বউ ছিল। কিন্তু সেই মহিলা খুবই ভয়ঙ্কর একজন শাশুড়ি ছিল, এবং সে সব বউদের পিছনে লেগে থাকতো, তাদের খালি বকাঝকা করতো, তাদের নিয়ম কানুনে বেঁধে রাখতো। এবং একদিন সেই বউরা মিলে শাশুড়িকে ইঁদুরের বিষ খাইয়ে দিয়েছিল।
এবার উইলো তো ইচ্ছা করে এইসব কথা বলছিল দাদিকে শোনানোর জন্য, দাদিকে ভয় দেখানোর জন্য। এবার দাদি তো রেগে গিয়ে বলে যে, "কি? তোমার এত সাহস? তোমাকে এবার শাস্তি দিতেই হবে। আমাদের পারিবারিক নিয়ম তুমি ১০০ বার লিখে আনবে এবং সেটা আমাকে দেখাবে।" এবার উইলো তো বলে যে, "ঠিক আছে।" এবং উইলোর তো একবার লেখা হলেই উইলো দাদিকে দেখাতে যায় যে, "দাদি দেখো, আমার লেখা হয়ে গেছে।" রাতের বেলা দাদি যখন ঘুমোচ্ছিল, উইলো তো প্রতি ঘন্টায় গিয়ে দাদিকে জ্বালাতে থাকে যে, "দাদি আরেকবার হয়ে গেছে। দাদি এই নিয়ে ২০ বার হলো। দাদি এই নিয়ে ৩০ বার হলো।" এবং দাদি তো এই করে সারারাত ঘুমোতেই পারে না। সকালবেলা আমরা দেখতে পাই যে দাদির চোখের তলায় তো কালি পড়ে গেছিল। এবার এটা উইলোর বোকামি নাকি তার চালাকি সেটা তো তোমরাই এবার পরের দিন সকালবেলা উইলো তো নাচতে এসে বলে যে, "দাদি এই যে আমার আরেকবার কপি করা হয়ে গেছে।" দাদি বলে যে, "বাবা খুব ভালো হয়েছে। তোমাকে আর লিখতে হবে না। তুমি আমাকে ক্ষমা দাও।" ইউজিন তো মনে ভাবে যে প্রথমবার আমি দেখছি যে কলিন ছাড়া অন্য কেউ দাদিকে জব্দ করতে পেরেছে। এবং তখনই আমরা দেখতে পাই যে সেখানে রাজ দরবার থেকে একজন দূত আসে এবং দূতটি জানায় যে প্রিন্সেস ট্রিনিটির জন্মদিনের জন্য এই পরিবারের সকলকে নিমন্ত্রণ জানানো হয়েছে। এবার রাজকুমারী ট্রিনিটির জন্মদিনের দিন উইলো, কলিনের মা, আরিয়া এবং দাদি তো রাজমহলে উপস্থিত হয়। এবার আরিয়া তো তার মাকে বলে যে, "মা, এই মেয়েটাকে এখানে নিয়ে আসার কি দরকার ছিল?" কলিনের মা বলে যে, "কিন্তু বাড়িতে একা থেকেই বা কি করবে?" এবার আরিয়া তো বলে যে, "এমনিতেও রাজকুমারী ওকে পছন্দ করে না। তুমি এখানেই থাকবে, আমরা রাজকুমারীর সাথে দেখা করতে যাচ্ছি।" এই বলে তারা তো উইলোকে সেখানেই একা ছেড়ে চলে যায়। ইউজিন তো উইলোকে বলে যে, "উইলো, তুমি কিন্তু এটা নিয়ে মন খারাপ করো না।" কিন্তু উইলো তো মন খারাপ করার মতো মেয়েই ছিল না। উইলো তো নিজের মনে আনন্দে রাজপ্রাসাদের চারিদিক ঘুরে দেখতে থাকে। উইলো বলে যে, "জায়গাটা কি সুন্দর না?" এবার উইলো যখন সেখানে ঘুরছিল তখনই হঠাৎ করে তার সামনে একটি ঘোড়ার গাড়ি এসে পড়ে এবং উইলো সেখানে ধপাস করে পড়ে যায়। এবং সে গাড়িতে বসেছিল দ্বিতীয় রাজকুমার ইউকিও, যে কিনা কলিনকে মারার চেষ্টা করছিল। এবার ইউকিও তো উইলোকে দেখেই বলে ওঠে যে, "বাহ, এই সুন্দরী মেয়েটা কে?" এবং সে উইলোকে বলে যে, "আমার ঘোড়ার গাড়িতে এসো।" এবার উইলো তো সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই ইউকিও তাকে থামিয়ে বলে যে, "আমি এখানকার রাজকুমার, তুমি আমাকে ইগনোর করছো?" এবার ইউজিন তো সঙ্গে বলে ওঠে যে, "ওনার সাথে আপনি এরকম করতে পারেন না। উনি কলিনের হবু পত্নী।" এবং তখনই ইউকিও বলে যে, "কলিন, কলিন তো মারা গেছে।" এবার উইলো তো বলে ওঠে যে, "কি? কলিন মারা গেছে?" এবং ইউকিও বলে যে, "হ্যাঁ, আমাদের যুবরাজ ম্যালকম এবং কলিন চিনসু প্রদেশে গেছিল শত্রুদের তাড়াতে, কিন্তু সেখানে গিয়ে তারা একটি ক্লিফ থেকে পড়ে যায় এবং দুজনেই মারা যায়। তাদের হাড্ডিপাসলি সেখানেই গুঁড়ো হয়ে গেছে।" এবার উইলো তো কাঁদতে শুরু করে দেয় যে, "হ্যাঁ, আমার দাদাও মরে গেল, আমার বড়ও মরে গেল। এবার আমি এখানে কি করব? এই জীবন আমি কিভাবে কাটাবো?" এবং তখনই উকিও বলে যে, "একজন সুন্দরীর চোখের জল আমি দেখতে পাচ্ছি না। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। যতই হোক, তুমি আমার বন্ধু কলিনের হবু পত্নী বলে কথা ছিল।" এবার ইউজেন তো বলে ওঠে যে, "না, এমনটা কখনোই হতে পারে না।" এবং উইলো তখনই বলে যে, "ঠিক আছে, আমি তোমার সাথে যাব।" কিন্তু উইলোর মাথায় তখন অন্য বুদ্ধি চলছিল। এবার উইলো তো ইউকিওর সাথে তার ঘোড়ার গাড়ির ভিতর গিয়ে বসে এবং ইউকিও সঙ্গে উইলোর সাথে অসভ্যতা করার চেষ্টা করে। কিন্তু তখনই তাদের সামনে অন্য একটি ঘোড়ার গাড়ি চলে আসে। ইউকিওর ঘোড়ার গাড়ির চালক বলে যে, "রাজকুমার, সামনে তো যুবরাজের ঘোড়ার গাড়ি, কিন্তু যুবরাজ তো মারা গেছে।" এবার ইউকিও তো বুঝতে পারে না যে এটা কি হচ্ছে এবং তখনই উইলো জানলা দিয়ে মুখ বার করে চেঁচায় যে, "রাজকুমার, আমাকে বাঁচান, আমাকে বাঁচান!" এবার গাড়ির ভিতর থেকে রাজকুমার ম্যালকম তো বলে ওঠে যে, "ইউকিও, তুমি কি করছো? তোমার গাড়িতে কে আছে? এক্ষুনি গাড়ির পর্দা সরাও। তুমি কি কোনো মহিলার সাথে অসভ্যতা করছো?" এবং ইউকিও বলে যে, "না, না, এটা কেবলমাত্র আমাদের একটা খেলা। আর তাছাড়া এটা কলিনের হবু স্ত্রী। কলিন তো মারাই গেছে। সুতরাং ওর স্ত্রী যদি আমার হয় তাতে কি সমস্যা?" এই বলে ইউকিও তো উইলোকে নিয়ে গাড়ি থেকে নেমে আসে এবং সামনেই আমরা ম্যালকমকেও দেখতে পাই। ইউকিও উইলোর গলায় একটি তরোয়াল ধরে বলে যে, "একদম আমার দিকে এগোনোর চেষ্টা করবে না।" কিন্তু তখনই একটি তীর সোজা ইউকিওর গাল কেটে দিয়ে বেরিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে সেখানে কলিন পৌঁছে গেছিল। ইউকিও মনে ভাবে যে কলিন তাহলে মারা যায়নি, কলিন বেঁচে আছে। কলিন বলে যে, "তোমার সাহস হয় কি করে যে তুমি আমার হবু পত্নীর সাথে এমন করো?" অ্যালকাম বলে যে, "ইউকিও, একজন রাজকুমার হয়ে তুমি অন্যের স্ত্রীর ওপর হাত ওঠাচ্ছ, এটা তো আমাদের রাজপ্রাসাদের জন্য অত্যন্ত লজ্জার কথা। তোমার মনে হয় একটু শিক্ষার দরকার আছে।" এবং এই বলে তারা তো ইউকিওকে সেখান থেকে তাড়িয়ে দেয়।
ইউকিও মনে মনে ভাবে যে যাই হয়ে যাক না কেন আমার বাবা তো আমাকেই পছন্দ করে। ম্যালকম আর কলিনকে সরিয়ে আমি রাজা হব। এবার কলিন উইলোকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো, তোমার কোনো অসুবিধা হয়নি তো? উইলো বলে যে আমি তো ঠিক আছি, কিন্তু ওরা যে বলেছিল যে তুমি মারাই গেছো, আমি তো ভেবেছিলাম যে তুমি আর ফিরেই আসবে না। কলিন বলে যে বোকা মেয়ে, আমি তোমাকে বলেছি না যে লোকের কথায় কান দেবে না। এবার উইলো বলে যে আচ্ছা, তুমি কি আমার দাদাকে দেখতে পেয়েছো? এবং কলিন বলে যে না, তোমার দাদার কোনো খবর এখনো পাওয়া যায়নি। যাই হোক, চলো আমরা আগে ব্যাঙ্কোয়েটে যাই। এবং তারা রাজকুমারী ট্রিনিটির জন্মদিনের ব্যাঙ্কোয়েটে হাজির হয়। এবার সেখানে তো আমরা মহারাজকে দেখতে পাই। এবং কলিন সেখানে ঢোকার আগেই মহারাজকে কানে কানে ইউকিও বলে যে বাবা, আমাদের প্ল্যান আবারও ফেল হয়ে গেছে। কলিনকে আমরা এইবারেও মারতে পারিনি। কলিন ফিরে এসেছে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে কলিনকে মারার পিছনে শুধু ইউকিওই না, মহারাজ নিজেও জড়িত ছিল। এবার মহারাজ তো বলে ওঠে যে কলিন, তুমি ব্রুসের বোনকে বন্দি বানিয়েছো ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি ওর সাথে অত্যাচার কিন্তু করো না। এবং উইলও বলে ওঠে যে না মহারাজ, কলিন তো আমার ভীষণ দেখভাল করে, ও আমাকে ভীষণ ভালো রাখে। আর আমাকে তো আমার দাদা বলেই ছিল যে ও আপনার কথাতেই কলিনকে মারতে যাচ্ছে, তাই জন্য আমার দাদাও কিন্তু এই দোষে দোষী না। তাহলে কলিন আমাকে অত্যাচার করবে কেন? এবার এই কথা শুনে মহারাজ তো প্রচন্ড ক্ষেপে যায় এবং বলে যে কি, তুমি আজে বাজে কথা বলার জায়গা পাও না। ব্রুস আসলে কলিনের সমস্ত ক্ষমতা দেখে হিংসা করত, তাই জন্যই ও কলিনকে মারতে গেছিল। উইলো বলে যে কিন্তু আমার দাদা মিথ্যে কথা কেন বলবে? এবার মহারাজ তো বলে ওঠেন যে সেটা তোমার দাদাই জানে। এবার এইসব কথা শুনে বাকি সহসৎরাও ভাবে যে সত্যিই তো, ব্রুস কিন্তু মহারাজের একজন অত্যন্ত কাছের মানুষ ছিল। সুতরাং কলিনকে আক্রমণ করানোর পিছনে মহারাজের হাত থাকলেও থাকতে পারে, হয়তো ব্রুসের কাঁধে বন্দুক রেখেই চালানো হয়েছে। এবার কলিন তো উইলোকে নিয়ে সেই ব্যাঙ্কোয়েটে বসে পড়ে এবং মহারাজা মনে মনে ভাবে যে এই কলিন দিন দিন আরো শক্তিশালী হয়ে যাচ্ছে, একে তাড়াতাড়ি আমাকে সরাতে হবে আর এর সমস্ত মিলিটারি পাওয়ার নিজের দখলে করতে হবে। ট্রিনিটি তো তখনই আরিয়াকে বলে যে তুমি তো বলেছিলে এই গাইয়া মেয়েটাকে তাড়াবে, একে তাড়ালে না কেন? এবং তাদের কথা শুনে ইউকিও বুঝতে পারে যে রাজকুমারী ট্রিনিটি কলিনকে পছন্দ করে এবং ইউকিও এই বিষয়টারই ফায়দা ওঠায়। কারণ কলিনকে যদি রাজকুমারীর সাথে বিয়ে দেওয়া যায়, তাহলে কলিনের সমস্ত মিলিটারি পাওয়ার এমনিই মহারাজের হয়ে যাবে। এবং তখনই ইউকিও বলে যে মহারাজ, আজকে ট্রিনিটির জন্মদিনে এত জেনারেলরা এখানে আছে, তাদের মধ্যে থেকে যোগ্য একজনকে আমরা ওর পাত্র হিসেবে বেছে নিতেই পারি। এবার মহারাজ তো বলে যে তুমি কার কথা ভাবছো? এবং তখনই উকিও বলে যে আমাদের মাঝখানে যে সবচেয়ে যোগ্য রয়েছে আমি তার কথাই ভাবছি। এবং উইলো তো বলে ওঠে যে ও, তোমরা কলিনের কথা বলছো? তোমরা কি রাজকুমারীর সাথে কলিনের বিয়ে দেবে নাকি? কিন্তু কলিন তো আমাকে বিয়ে করবে বলেছে। এবার ইউকিও তো বলে যে হ্যাঁ, কলিনের সাথেই আমরা রাজকুমারীর বিয়ের কথা ভাবছি, কিন্তু কলিন বলে যে সেটা কখনোই সম্ভব না, কারণ আমি উইলোকেই বিয়ে করব। এবার এই নিয়ে মহারাজের রাজসভায় তো নানা রকমের কথা শুরু হয়ে যায়। ইউকিও বলতে থাকে যে কলিন, তোমার এত সাহস হয় কি করে, তুমি রাজকুমারীকে রিজেক্ট করছো? এবং তখনই উইলো সেখানে থাকা একটি খাবার তুলে নিয়ে ইউকিওর দিকে ছুঁড়ে মারে। উইলো বলতে থাকে যে মহারাজের কথাতেই ব্রুস কলিনকে মারতে গেছিল, তাই জন্যই কলিন আমার দাদাকে নির্বাসিত করে। এখন আমার দাদাও সেখান থেকে হারিয়ে গেছে, আর কলিন এখন আমার খেয়াল রাখছে। তোমরা কলিনকেও আমার থেকে কেড়ে নেবে? তোমরা কি চাও, যাতে আমি ভালো না থাকি? এবার এই সব কথা শুনে সবারই তো মুখ হা হয়ে যায়। উইলো তো আরো বলতে থাকে যে ইউকিও, তুমি এক্ষুনি ঘোড়ার গাড়িতে আমার সাথে অসভ্যতা করতে গেছিলে, সেই বিষয়েও আমি কাউকে বলিনি, আর তুমি তারপরেও আমার পিছন ছাড়ছো না। এবার দাদি তো বুঝতে পারে যে উইলো যত মুখ খুলবে তাদের পরিবার তত বিপদে পড়বে। সঙ্গে সঙ্গে দাদির বুকে ব্যথা উঠে যায় এবং দাদি তো বুকে ব্যথা নিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবং কলিনও মহারাজকে স্পষ্ট করে বলে দেয় যে আমি রাজকুমারীকে বিয়ে করতে পারবো না, কারণ অলরেডি আমি একজনকে বিয়ের প্রমিস করে দিয়েছি, উইলোই আমার ফিয়ন্সে। আসলে মহারাজ তো মনে মনে ভাবছিল যে কলিনকে যদি জামাই করা যায়, তাহলে কলিনের সমস্ত ক্ষমতাই মহারাজের হয়ে যাবে। আর ইতিহাস বলছে যে প্রত্যেক রাজবাড়ির জামাই ক্ষমতাহীন হয়, সুতরাং কলিনকে পঙ্গু করে বসিয়ে রাখা যাবে। কিন্তু কলিন তো সেই ফাঁদে পা দেয় না। এবার কলিন আর উইলো যখন সেখান থেকে বেরোয়, তখনই একজন দাস এসে খবর দেয় যে কলিনের বাবা জেনারেল লু ফিরে এসেছে। এবার উইলো তো শুনে বলে যে বাহ, তাহলে তো আমি আমার হবু শ্বশুর মশাইকে দেখতে পাবো, চলো। কিন্তু সে তো জানতো না যে কলিনের সাথে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না।
এবার কলিন যখন সেখানে যাচ্ছিল, সেখানে কলিনের কিছু চাচাতো ভাইয়েরা হাজির হয়। তারা তো কলিনকে বলতে থাকে যে, "শুনলাম তুমি নাকি রাজকুমারীকে বিয়ে করতে বারণ করে দিয়েছো। তুমি আজকাল মহারাজের কথাও শুনছো না? যখন তুমি স্কুলে পড়তে তখন তো তোমাকে আমরা অনেক বুলি করেছি। তখন তো তোমার মুখ দিয়ে কথা বেরোতো না। আর এখন তুমি এত কথা বলছো কি করে?" আর উইলো তো চেঁচিয়ে ওঠে যে, "এই, তোমার কুকুরের মতো এত ভৌ ভৌ করছো কেন?" এবং সে কলিনকে নিয়ে সেখান থেকে চলে আসছিল। এবার আমরা ফ্ল্যাশব্যাকে কিছু দৃশ্য দেখতে পাই। কলিনের বাবা একবার বলেছিল যে কলিনকে এই পরিবারের মতো, অর্থাৎ লু পরিবারের মতো দেখতে নয়। এবং তখন থেকেই সবাই বলতে শুরু করে যে কলিন তাহলে এই পরিবারের সন্তানই নয়। এবং সেই নিয়ে কলিনকে ছোটবেলা থেকে তার চাচাতো ভাইরা বুলি করত। এমনকি কলিনের বাবাও কলিনের ওপর অনেক স্ট্রিক্ট নিয়ম কানুন জারি করেছিল। তাই জন্যই কলিনের দাদিও তাকে ছোট থেকে ভালোবাসতো না, তাকে নানা রকম শাস্তি দিত। কলিনের মা এবং কলিনকে তাই জন্য এত বছর ধরে এই অপারেশন সহ্য করতে হয়েছে। কলিনের মনে পড়ে যে তার বাবা ছোটবেলায় তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল যে তাকে তার ভাইয়েরা যাই করুক না কেন, সে যেন তার রক্ত সম্পর্কের কারুর গায়ে হাত না তোলে। তাই জন্যই কলিন কোনোদিন এই চাচাতো ভাইদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। এবার কলিন তো তার বাবার সাথে দেখা করতে চলে যায় এবং তখনই সেই চাচাতো ভাইরা উইলোকে ঘিরে ধরে। তারা বলে যে, "কলিনের মধ্যে তুমি এমন কি দেখলে যে ওর সাথে তুমি প্রেম করতে রাজি হয়ে গেলে? তুমি তো জানোই না যে ও আগে কেমন ছিল। ও তো আগে একটা ছোট্ট কুকুরের মতো আমাদের সামনে কুই কুই করতো। আর ওর বোনও এইসবের মধ্যে জড়িত ছিল।" এবার আরিয়া তো বলে ওঠে যে সেসব ছোটবেলার ব্যাপার, এইসব তখন আমি বুঝতাম না। এবং সেই ভাইয়েরা বলে যে, "ও, তুমি বুঝতে না? তা আমরা যখন ওর গায়ে পাথর ছুঁড়ে মারতাম, তুমিও তো ওর গায়ে পাথর ছুঁড়তে। সেসব কি তুমি ভুলে গেছো? তুমি কি ভাবছো ছোটবেলা থেকে ওকে বুলি করার পর তুমি এখন ওর সাথে ভালো ব্যবহার করলে ও তোমাকে ভালোবাসবে?" এবার আরিয়া তো বলতে থাকে যে সেই সব ছোটবেলার কথা, এইসব কথা এখন তোলার কি আছে। এবং সেই চাচাতো ভাইটি বলে যে, "কেন, তোমার মনে নেই ছোটবেলায় তুমি ওকে ভুলিয়ে ভালিয়ে এই পন্ডের ধারে নিয়ে এসেছিলে, আর এই লেকেই আমরা ওর মাথা চেপে ধরেছিলাম, তখন তো তুমি খুব মজা নিচ্ছিলে। তারপর মনে আছে একবার সেই ওর আঁকা ছবিটা, যেটা কিনা ও খুব যত্ন করে লুকিয়ে রেখেছিল, সেটা তুমিই তো আমাদের খুঁজে বার করতে সাহায্য করেছিলে, যেটা কিনা আমরা পরে জ্বালিয়ে দিয়েছিলাম। তারপর ওর খাবারে তো আমরাই বিষ মিশিয়েছিলাম। সেই সব কি তুমি ভুলে গেছো নাকি? তুমি কি ভাবছো কলিন তোমাকে এই সবকিছু ভুলে গিয়ে ভালোবাসবে?" উইলও তো বলে ওঠে যে, "তোমরা ওর সাথে এমন কেন করতে?" এবং আরিয়া তখনই বলে যে আসলে দাদি ছোটবেলায় একবার বলেছিল যে কলিনকে আমাদের লু পরিবারের মতো দেখতে না। তাই জন্য আমি ছোট থেকে ওটাই বিশ্বাস করতাম যে ও আমার আসল ভাই না। আরিয়া বলে যে, "উইলো, আগে যা হয়েছে হয়েছে, কিন্তু এইসব ব্যাপার তুমি এখন আর দাদার সামনে তুলো না।" এবার চাচাতো ভাইটি তখনই শয়তানি করে বলে যে, "উইলো, তুমি তো গ্রাম থেকে এসেছো, তুমি নিশ্চয়ই এত সুন্দর লেক আগে দেখোনি। আমাদের বাড়িতে একটা সুন্দর লেক আছে, চলো তোমাকে সেটা দেখিয়ে আনি।" এবং এই বলে তারা উইলোকে লেকের সামনে নিয়ে আসে। তারা উইলোকে বলে যে, "দেখো দেখো, আমাদের লেকে খুব সুন্দর কিছু কই মাছ রয়েছে, সেগুলো তোমার গ্রামে পাবে না।" এবার উইলো যখন নিচু হয়ে দেখছিল, তারা ঠিক করে উইলোকে ধাক্কা মেরে ফেলে দেবে। কিন্তু তারা জানতো না যে উইলো এই বিষয়ে আগে থেকেই সতর্ক ছিল। তারা যখন উইলোকে ধাক্কা মারতে যায়, উইলো তাদেরই ধাক্কা মেরে পন্ডে ফেলে দেয়। এবার অন্যদিকে তো আমরা দেখতে পাই যে কলিনের বাবা তাকে বলছিল যে, "তুমি কি ওই গ্রামের মেয়েটাকে বিয়ে করতে চাও?" কলিন বলে যে, "বাবা, এতদিন তুমি আমাকে অনেক অপ্রেস করেছো, আর না, আমি যাকে পছন্দ করি আমি তাকেই বিয়ে করব।" এবং তখনই একজন দাস এসে বলে যে, "স্যার, সবাই মিলে পন্ডের জলে পড়ে গেছে।" এবং আমরা দেখতে পাই উইলো তো শুধু ওই চাচাতো ভাইগুলিকেই না, আরিয়াকেও জলে ফেলে দিয়েছিল। উইলো বলতে থাকে যে, "তোমরা ছোটবেলায় কলিনের সাথে অনেক খারাপ করেছো, তার বদলা আমি আজকে নিলাম। ও তো ছোটবেলায় কিছু করতে পারিনি কারণ ওর বাবাকে কথা দিয়েছি।" এবার একজন কাজিন তো পন্ড থেকে উঠে আসার চেষ্টা করছিল, কিন্তু উইলো তো তাকে লাথি মেরে আবারও পন্ডে ফেলে দেয়। এবার ততক্ষণে তো সেখানে কলিন এবং তার বাবা চলে আসে এবং সেই ভাইটি তো আবারও লেক থেকে উঠে আসার চেষ্টা করছিল এবং এবার তাকে কলিন লাথি মেরে ফেলে দেয়। এবার ভাইটি তো উঠে কলিনের বাবাকে বলতে থাকে যে, "আঙ্কেল, ওই যে ওই মেয়েটাই আমাদের জলে ফেলেছে, ওই মেয়েটাকে আমাদের বাড়ি থেকে বার করে দাও।" উইও বলে যে, "আমি আমি একটা দুর্বল মেয়ে, আমি কি করে ওদের জলে ফেলবো? ওরা তিনটে ছেলে, আমি কি পারি ওদের সাথে? ওরা নিজেরাই জলে পড়ে গিয়ে আমার উপর দোষ দিচ্ছে।" এবার কলিন তো মনে মনে হাসে, কারণ ব্যাপারটা সে ভালোই বুঝতে পারছিল। কিন্তু সে বলে যে, "সত্যিই তো, আমাদের পরিবারের ছেলে হয়ে তোমরা একজন মহিলার উপর এইভাবে বুলি করছো, মিথ্যা দোষ দিচ্ছ। তোমাদের এক্ষুনি শাস্তি দেওয়া উচিত।" এবং কলিনের বাবাও তাদেরকে তক্ষুনি বাড়ি থেকে বার হয়ে যেতে বলে।
উইলও তো কলিনকে জড়িয়ে ধরে বলে যে, কলিন, আমি কখনো কাউকে তোমায় আর বুলি করতে দেব না। আমি তোমাকে প্রোটেক্ট করব। এবং কলিন মনে মনে ভাবে যে, সত্যি আজ অব্দি আমি সবাইকে প্রোটেক্ট করতাম, এই প্রথম মনে হয় আমি কাউকে পেলাম যে কিনা আমায় প্রোটেক্ট করার কথা বলছে। এবার সেই ভাইগুলিকে শাস্তি স্বরূপ প্রেয়ার রুমে বন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার তারা তো বলতে থাকে যে আঙ্কেল মারা গেলেই কলিন তো আমাদের খেয়ে ফেলবে, তাই আমাদেরই আগে কলিনকে সরাতে হবে। এবার আরিয়া তো বলতে থাকে যে তোমরা এমন কিছু করো না, এসবের মধ্যে কিন্তু আমি যুক্ত হব না। এবং সেই ভাইগুলি ঠিক করে যে তারা রাজকুমার ইউকিওর সাথে যুক্ত হবে, কারণ ইউকিও কলিনকে মেরে ফেলতে চায়। এবং কলিন যদি মারা যায় তাহলে তো এই ভাইগুলোরও ভালো। এবার রাতের বেলা আমরা কলিন এবং উইলোকে দেখতে পাই। কলিন বলে যে, উইলো, তোমার জন্য একটা ভালো খবর আছে। তোমার দাদা মারা যায়নি। তোমার দাদার খোঁজ ক্যাপিটালে পাওয়া গেছে। সে পালিয়ে হয়তো কোনোভাবে এখানে এসেছে। এবার উইলো তো এই খবর শুনে ভীষণ খুশি হয়। এবং কলিন তখনই তাকে জিজ্ঞাসা করে যে, আচ্ছা, সত্যি করে বলো তো, তোমার কাছে কে বেশি আগে, তোমার দাদা নাকি আমি? এবং উইলো বলে যে, সত্যি করে বলবো, তাহলে সত্যি বলতে আমার দাদাকেই আমি বেশি ভালোবাসি। এবং এই বলে উইলো তো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। কলিন মনে মনে ভাবে যে, হ্যাঁ, এত কিছু করার পর এই প্রতিদান, দাঁড়া, ব্রুসটা ফিরে আসুক, আগে ওকে আমি খতম করব। এবং তখনই সেখানে লেফটেন্যান্ট ইভান কলিনকে ডাকতে আসে। ইভান বলে যে যারা কলিনের ওপর চেনজুতে হামলা করেছিল তাদের খোঁজ পাওয়া গেছে এবং তারা দ্বিতীয় রাজকুমার ইউকিওর সাথে যুক্ত। কলিন বলে যে ইউকিওর পর্দা ফাঁস করতে গেলে আমাদের কিছু একটা প্ল্যান করতে হবে, এবং সে ইভানকে কানে কানে কিছু কথা বলে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। যুবরাজ ম্যালকাম মহারাজকে গিয়ে বলে যে, বাবা, আমাদের নর্থ ইস্ট বর্ডারে হুন সৈন্যরা আক্রমণ করছে, আমাদের সেখানে যেতে হবে। এবার সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা ইউকিও বলে যে, বাবা, আমাদের তাহলে কলিনকেই পাঠানো উচিত, কারণ কলিন এত সাহসী একজন যোদ্ধা। আসলে ইচ্ছা করে ইউকিও চাইছিল যাতে কলিন যুদ্ধক্ষেত্রে যাক, যাতে তাকে সে সহজেই মারতে পারে। এবার ম্যালকাম তো বলে যে, কিন্তু বাবা, কিছুদিন আগেই ওর উপর আক্রমণ হয়েছিল, এখন ওকে পাঠানোটা ঠিক হবে না। কিন্তু ইউকিও বলতে থাকে যে, কিন্তু ওর যা আর্মি ক্ষমতা সেটা আর কারোর নেই, সুতরাং ওকে পাঠানোই বেস্ট হবে। এবং ঠিক করা হয় যে কলিনকেই বর্ডারে পাঠানো হবে যুদ্ধ করার জন্য। ম্যালকম চলে গেলে ইউকিও তার বাবা অর্থাৎ মহারাজকে বলে যে, বাবা, ওর সেনাদলের মধ্যে আমি আমার কিছু লোক পাঠিয়ে দেব, যারা কিনা যুদ্ধক্ষেত্রেই কলিনকে মেরে ফেলবে। এবং তারা যখন এইসব আলোচনা করছিল সেই কথা রাজকুমারী ট্রিনিটি শুনতে পায়। এবার ট্রিনিটি বুঝতে পারে যে তার বাবা এবং ভাই মিলে কলিনকে মেরে ফেলার প্ল্যান করছে। এবার যতই হোক ট্রিনিটিও তো কলিনকে পছন্দ করত, এবং ট্রিনিটি বলে যে এক্ষুনি কলিনের বোন আরিয়াকে আমার কাছে ডাকো। এবার আরিয়া এলেই ট্রিনিটি তাকে একটি বক্স দিয়ে বলে যে এটা তোমার দাদাকে দিয়ে দেবে। কিন্তু আরিয়া তো ছোটবেলা থেকে দাদার সাথে অনেক খারাপ করেছিল, তাই জন্য আরিয়া ঠিক করেছিল যে সে আর তার দাদার বিরুদ্ধে কিছু করবে না। আরিয়া জানতোই যে তার দাদা উইলোকে পছন্দ করে, তাই রাজকুমারীর দেওয়া কোনো গিফট সে তার দাদাকে দিতে বারণ করে দেয়। আরিয়া বলে যে, রাজকুমারী, আমি এটা করতে পারবো না, এবং এই বলে সে সেখান থেকে চলে যায়। এবার ওদিকে কলিনের বাবা তো উইলোর সাথে দেখা করতে আসে এবং বলে যে, তুমি সেই গ্রামের মেয়ে যাকে আমার ছেলে পছন্দ করেছে, তা আমার ছেলেরও দেখছি সুন্দরীদেরই পছন্দ। এবং উইলো তখনই বলে যে, কিন্তু বাবা, আপনার স্ত্রীও তো এত সুন্দর, তার মানে আপনারও সুন্দরীদের পছন্দ, আপনার ছেলে পুরো আপনার গুণটাই পেয়েছে। এবার এই কথা শুনে কলিনের বাবাও তো হাসি থামাতে পারে না, এবং কলিনের মাও কলিনের বাবাকে একটুখানি কনভিন্স করে নেয় যে, দেখো, কলিন তো এতদিন কোনো মেয়েকে পছন্দই করতো না, তা এখন যখন একটা মেয়েকে পছন্দ করেছে আমাদের উচিত এই বিয়েতেই রাজি হয়ে যাওয়া। এবার তারপরই সেখানে কলিন আসে। কলিন বলে যে, উইলো, আমার বাবা তোমাকে কিছু বলেনি তো? এবং উইলো তো বলে যে, না না, আমার শ্বশুর মশাই তো আমাকে ভীষণই পছন্দ করেছে। এবং কলিন তো উইলোর জন্য উপহার স্বরূপ কিছু দামি মুক্তো এনেছিল, যেগুলো দেখে উইলো তো ভীষণ খুশি হয়। এবং তার সাথে কলিন উইলোকে কিছু বাড়ির দলিলও দেয়। এবার উইলো তো বলে যে, তুমি কি আমাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছ? তুমি কি চাও না যে আমি তোমার কাছে থাকি? এবং কলিন বলে যে, না না, আমি তো এটা শুধু তোমার থাকার জন্যই দিচ্ছি। উইলো তো বলে ওঠে যে, না না, আমার কোনো বড় বাড়ি টাড়ি চাই না, আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। এবার উইলো তো মুক্ত আর বাড়ির দলিল পেয়ে বেশ খুশি হয়েছিল। এবং তখনই মহারাজের একজন দাস এসে খবর দেয় যে মহারাজ কলিনকে ডাকছে, কারণ কলিনকে এবার যুদ্ধে যেতে হবে। এবার কলিন প্রাসাদে আসতেই তাকে রাজকুমারী ট্রিনিটি ধরে। ট্রিনিটি বলে যে, কলিন, তুমি আমার সাথে বিয়ে করতে রাজি হয়ে যাও,
তাহলে কিন্তু এই যুদ্ধ থেকে আমি তোমাকে বাঁচিয়ে নেব। এই যুদ্ধে কিন্তু তোমার মারা যাওয়ার অনেক চান্স আছে। তাই জন্য বলছি যে তুমি আমার বর হতে রাজি হও। কিন্তু কলিন তাকে সাফ, সাফ মুখের উপর না করে দেয়। কলিন বলে যে যুদ্ধক্ষেত্রে যদি আমি মারাও যাই, সেটা আমার কাছে গর্বের বিষয়। যুদ্ধ থেকে পিছানোর জন্য আমি কাউকে বিয়ে করব এমন কাপুরুষ আমি নই। ওদিকে আরিয়া তো গিয়ে উইলোকে খবর দেয় যে, "উইলো, তুমি কি গাধা? তুমি এখানে কি করছো? তুমি জানো না রাজকুমারী কলিনকে ইমপ্রেস করার চেষ্টা করছে। তুমি তাড়াতাড়ি সেখানে যাও।" আরিয়া মনে, মনে ভাবে যে আমি এই মেয়েটাকে যদিও সহ্য করতে না পারি, তবুও আমার দাদাকে তো ও ভালোবাসে। তাই এইটুকু আমাকে করতেই হবে। এবার উইলো যতক্ষণে সেখানে পৌঁছায় সে দেখে যে রাজকুমারী ট্রিনিটি কলিনকে হাগ করছে। আসলে রাজকুমারী ট্রিনিটি ইচ্ছা করেই এই কাজটা করেছিল উইলোকে দেখানোর জন্য। এবার উইলো তো রেগে গিয়ে সেখান থেকে ছুটে পালায় এবং কলিনও রাজকুমারীকে ধাক্কা মেরে তার থেকে সরিয়ে দেয়। উইলো তো ঘরে গিয়েই তার পোঁটলা পুঁটলি বাঁধতে শুরু করে দেয়। ইউজিন তাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি এখান থেকে যাবেন না, কিছু একটা ভুল হচ্ছে। কলিন কখনোই আপনার সাথে এমন করবে না। কিন্তু উইলো তার পোঁটলা বেঁধে সেখান থেকে বেরিয়ে যায়। এবার ইউজিনও তো তার পিছন পিছন যায়। ইউজিন বলে যে আপনি যে বেরিয়ে গেলেন, এবার আপনি কোথায় যাবেন? এবং তখনই উইলো বলে যে কেন, কলিন তো আমার নামে এত কটা বাড়ি লিখেই দিয়েছে, তার একটাতে যাব। ইউজিন বলে যে তাহলে আর কলিনের থেকে দূরে যাওয়ার কি মানে হলো? এবার উইলো যখন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিল তখনই সামনে একজন ভিখারি ভিক্ষা করছিল এবং উইলো তো তাকে ভিক্ষা দেয়। কিন্তু সেই ভিখারি ছিল আসলে উইলোরই দাদা ব্রুস। ব্রুস তো উইলোকে দেখে জড়িয়ে ধরে যে বোন, তুমি ঠিক আছো? তোমাকে কলিন কোনো অত্যাচার করেনি তো? এবং ব্রুস উইলোকে সাইডে নিয়ে গিয়ে তার সাথে কথা বলতে থাকে। ব্রুস বলে যে আমি শুনেছিলাম কলিন তোমাকে কিডন্যাপ করেছে, তাই জন্যই আমি এখানে তোমাকে খুঁজতে এসেছি। কলিন তোমার সাথে কি করেছে? আমি জানতাম ও একটা ভালো ছেলে না। উইলও বলে যে কিন্তু দাদা, কলিন আমার সাথে কিছুই খারাপ করেনি। ও তো আমাকে যত্ন করেই রেখেছে। আর কলিন তো আমাকে বিয়েও করতে চায়। কিন্তু ব্রুস বলে যে কি বিয়ে? আমি বুঝতেই পেরেছিলাম কলিনের কোনো বদ মতলব আছে। আমি কখনোই এই বিয়ে মেনে নেব না। ওদিকে কলিন তো জানতে পারে যে উইলো বাড়ি থেকে রাগ মাগ করে পালিয়েছে এবং সে তার সমস্ত সেনাদের চারপাশে খোঁজার জন্য লাগিয়ে দেয়। ওদিকে উইলো তো তার দাদাকে বোঝাচ্ছিল যে দাদা দেখো, আমাকেও বাড়ির দলিলও দিয়েছে, ও সত্যিই আমাকে ভালোবাসে। কিন্তু ব্রুস কিছুতেই বিশ্বাস করে না যে কলিন উইলোকে ভালোবাসতে পারে। এবার কলিনের সৈন্য সামন্তরা উইলোকে খুঁজে না পেলেও আরিয়া ঠিকই উইলোকে খুঁজে পায় এবং আরিয়া উইলো আর ব্রুসকে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। এবার কলিন তো সঙ্গে সঙ্গে বলে যে উইলো, তুমি কোথায় গেছিলে? উইলো বলে যে তুমি কেন রাজকুমারীকে হাক করেছো, তোমার ওপর ভীষণ রেগে আছি। কলিন বলে যে আমি প্রতিজ্ঞা করছি যে আমি ওকে হাক করিনি, ও ইচ্ছা করেই এমনটা করেছে, আমাকে ক্ষমা করে দাও। এবার উইলো তো কলিনকে জড়িয়ে ধরে বলে যে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু এই দৃশ্য দেখে ব্রুস তো ক্ষেপে উঠে তার বোনকে সরিয়ে নেয়। ব্রুস বলতে থাকে যে বোন, একদম ওর কাছে যাবে না। এবার কলিনও তো ব্রুসকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে তার তলোয়ার বার করতে যায়, কিন্তু উইলও তাকে থামিয়ে দেয়। এবার তারা তো একে অপরের উপর ভীষণ রেগেছিল। এবার ব্রুস তো বলে যে তুমি আমার বোনকে বিয়ে করতে চাও, তাহলে তোমাকে আমার আতিথেয়তা ঠিক মতো করতে হবে। যাও আমার জন্য ভালো ভালো খাবার দাবারের আয়োজন করো। এবং কলিন তো সেটা করতে বাধ্য। এমনকি কলিন তো ব্রুসকে রাজি করানোর জন্য অনেক সোনা গয়না অনেক কিছুই রেডি করেছিল। ব্রুস বলে যে তুমি কি ভেবেছো এইসব টাকা দিয়ে তুমি আমাকে কিনে নিতে পারবে? এবং তখনই কলিনের লোকেরা তার তরোয়াল ব্রুসের গলায় ধরে। কলিন বলে যে এবার তুমি বলো যে তুমি রাজি কি রাজি না। কিন্তু তখনই সেখানে উইলো চলে আসে। উইলো বলে যে কলিন, তুমি আমার দাদার সাথে কি করছো? এবং বাকিরা তো সঙ্গে সঙ্গে তরোয়াল নামিয়ে নেয়। কলিন বলে যে উইলো, তোমার দাদা আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে। এবার উইলো তো খুশিতে নাচছিল যে দাদা তুমি রাজি হয়ে গেছো। কিন্তু ব্রুস কিন্তু আদেও রাজি ছিল না। কিন্তু ব্রুস কিছু বলার আগেই কলিনের লোক ব্রুসের মুখ চেপে ধরে রেখেছিল, যাতে ব্রুস কিছু বলতে না পারে। এবং তখনই কলিন বলে যে উইলো, সবই ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার হয়েছে। আমাকে কিছুদিনের মধ্যেই বর্ডারে যেতে হবে, কারণ সেখানে হুন সৈন্যরা আক্রমণ করেছে। দেশের জন্য আমাকে সেখানে যেতেই হবে। সেই কদিন তুমি তোমার দাদার সাথেই এখানে থাকবে। তোমার দাদাই তোমাকে প্রোটেক্ট করবে। এবার এই কথা শুনে ব্রুস বলে যে তুমি শত্রুদের সাথে লড়াই করতে যাবে? এবং কলিন বলে যে নিঃসন্দেহে আমার দেশকে বাঁচানোর জন্য আমাকে তো যেতেই হবে। ব্রুস মনে মনে ভাবে যে ও, তাহলে তুমি দেশের কথাই ভাবো। ব্রুস বলে যে তাহলে কলিন, তুমি মহারাজের বিরুদ্ধে কোনো রেবেল করতে চাও না? কলিন বলে যে কখনোই না।
এবং ব্রুস তো মনে মনে বুঝতে পারে না তাহলে কি তাকে এতদিন ভুল বোঝানো হয়েছিল। আসলে ব্রুস মহারাজের খুবই কাছের একজন সৈন্য ছিল এবং ব্রুস অর্থাৎ উইলোর দাদাও একজন দক্ষ সৈন্য ছিল। মহারাজ ব্রুসকে ভুল বুঝিয়েছিল যে কলিন দেশদ্রোহ করতে চায় এবং সেই জন্যই এই ভুল বুঝিয়েই ব্রুসকে সে কলিনের পিছনে লেলিয়ে দিয়েছিল। এবং ব্রুস এই মুহূর্তে বুঝতে পারে যে যে এত নির্ভীক হয়ে দেশের হয়ে লড়াই করতে চায় সে নিশ্চয়ই দেশের প্রতি গদ্দারি করবে না। এবার আমরা দেখতে পাই যে সেই দিন হাজির হয় যেদিন কিনা কলিন যুদ্ধের জন্য বেরোবে। এবার ইউকিও তো মনে মনে ভাবতে থাকে যে কলিন, তুমি তো যুদ্ধক্ষেত্রেই মারা যাবে, আর তুমি ফিরে আসার আগে আমি ম্যালকমকেও মেরে ফেলবো, তারপর শুধু বাবার মরার অপেক্ষা। তাহলে আমার রাজা হওয়া থেকে কেউই আমাকে আটকাতে পারবে না। এবার কলিন যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে ব্রুস তাকে গোপনে কিছু জিনিস দেয়। ব্রুস তাকে শত্রুপক্ষের একটি ম্যাপ দেয় যেটা কিনা ব্রুস আগে থেকেই চুরি করে রেখেছিল। এবং ব্রুস কলিনকে মহারাজের একটি শিলমোহরও দেয় যেটা থাকলে কিনা মহারাজের সমস্ত লোক কলিনকে বিশ্বাস করবে। এবং এই জিনিস নিয়ে কলিন যুদ্ধক্ষেত্রে রওনা দেয়। এবার মহারাজের কাছে খবর আসতে থাকে যে কলিন একের পর এক যুদ্ধ জিতছে। ইউকিও বলতে থাকে যে বাবা, এমন করলে কি করে হবে, কলিন তাহলে কি করে মরবে। এবং আমরা দেখতে পাই যে ইউকিওর সাথে কলিনের সেই কাজিনরাও যুক্ত হয়েছিল। এবং মহারাজ তখনই বলে যে তোমরা কোনো চিন্তা করো না, আমার কাছে খুবই ভালো একটা প্ল্যান আছে। কলিনের সাথে আমি আমার কিছু লোকও দিয়ে দিয়েছি। যুদ্ধক্ষেত্রে কলিন যদি মারা নাও যায়, কলিনের ড্রিঙ্কে ওরা বিষ মিশিয়ে কলিনকে মেরে ফেলবে। ইউকিও তো এই প্ল্যান শুনে ভীষণ খুশি হয় এবং তখনই মহারাজের কাছে খবর আসে যে মহারাজ যে লোকটিকে পাঠিয়েছিল কলিন তাকে মেরে ফেলেছে। এবার এই খবর শুনে মহারাজ তো প্রচন্ড অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। এবং সেই বার্তাবাহকটি বলে যে কলিনের কাছে তো মহারাজেরই সেই শিলমোহরটি ছিল, সেটা দেখে সকলেই কলিনের দলে হয়ে গেছিল, তাই অন্য জেনারেলটি তো মরতে বাধ্য হয়। এবার এই খবর শুনে মহারাজ এত শক পায় যে মহারাজ তো সেখানেই রক্ত উঠে মারা যায়। এবার এই দৃশ্য দেখে ইউকিও ভাবে যে মহারাজ তো মারা গেছে, এখনই সঠিক সময়। মহারাজ মারা গেছে এই খবর চারদিকে ছড়ানোর আগেই আমাকে ম্যালকমকে মারতে হবে। ম্যালকম যদি মরে যায় তাহলে আমিই রাজা হব। এবং সে গিয়ে ম্যালকমের ওপর হামলা করে। ওদিকে এই খবর তো কলিনের কাছেও পৌঁছে গেছিল যে মহারাজা মারা গেছে এবং কলিনও সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদে আসার জন্য রওনা দেয়। এবার ব্রুসও তো উইলোকে বলে যে উইলো, কলিন কিন্তু আজকেই যুদ্ধ সেরে ফিরছে, তুমি যদি ওকে তাড়াতাড়ি দেখতে চাও তাহলে তুমি রাজপ্রাসাদে যাও। ফলে উইলো রাজপ্রাসাদে চলে এসেছিল। ওদিকে আমরা রাজপ্রাসাদের দৃশ্য দেখতে পাই। ইউকিও সোজাসুজি এসে ম্যালকমকে চার্জ করে। এখানে ইউকিওই শক্তি বলে বেশি ছিল, ফলে ম্যালকম বলে যে ঠিক আছে, আমি তাহলে নিজেই মৃত্যুবরণ করছি। এবং ম্যালকম তরোয়াল তুলে নেয় নিজেকে মারার জন্য। কিন্তু তখনই সেখানে উইলো চলে আসে এবং সে লাথি মেরে সেই কাজিনদের ফেলে দেয়। এবং সেখানে তো ইউজিনও চলে এসেছিল, কিন্তু তারা ইউকিওর সাথে পারে না। ইউকিও উইলোকে ফেলে দেয় এবং তার হাতে তরোয়াল দিয়ে আঘাত করে। ইউকিও বলতে থাকে যে তুমি কিছুদিন আগে আমাকে রিজেক্ট করেছিলে না, এখন আমি দেখব তুমি কোথায় যাও, তোমাকে আমি আমার হারেমে নেবই। কিন্তু তখনই পিছন থেকে কলিন এসে তাকে এক লাথি মেরে ফেলে দেয় এবং তাকে সেখানেই কবজা করে নেয়। এবার এই হার তো ইউকিও সহ্য করতে পারে না এবং সে সেই তরোয়াল দিয়ে নিজের গলা কেটে সেখানেই মারা যায়। এবং আমরা দেখতে পাই যে পরবর্তী রাজা হিসাবে ম্যালকম সিংহাসনে বসে এবং ম্যালকম কলিন এবং উইলোকেও পুরস্কৃত করে। উইলোর এই সাহসিকতার জন্য তাকে রাজকুমারী হিসেবে ঘোষণা করা হয় এবং কলিন এবং উইলোর বিয়ের দিনও ঘোষণা করা হয়। এবার এই ড্রামার শেষ সিনে আমরা দেখতে পাই যে কলিন এবং উইলোর তো বিয়ে হয়ে যায় এবং তারা ফুল সজ্জার রাতে রোম্যান্স করতে থাকে এবং এইভাবেই তারা মিষ্টি করে তাদের ভালোবাসাময় জীবন কাটাতে থাকে। এবং এখানেই আমাদের এই কিউট ড্রামাটা শেষ হয়। তো তোমাদের কি মনে হয় উইলো কি সত্যিই একটা বোকাশোকা মেয়ে ছিল, নাকি সে আসলে ভীষণই বুদ্ধিমতী ছিল? তোমাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। ড্রামাটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে নাও। দেখা হবে পরের ভিডিওতে।